নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। বেঙ্গল ফিলোসফি সাকসেস একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের আমি তোমাদের যে বিষয়টি পড়াবো সেটা হলো জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি একজন বিচারবাদী দার্শনিক। তার দর্শনে আমাদের যেগুলো পড়তে হবে, যেগুলো এসএলএসটি সিলেবাসের মধ্যে রয়েছে, সেই টপিকগুলোই আমরা পড়ব। তার বিচারবাদ, তিনি পূর্বতসিদ্ধ পরতসাধ্য সংশ্লেষক অবধারণ বলতে কি বুঝিয়েছি, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে পড়ব। হ্যাঁ, আজকের আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। কান্টের দর্শনে যা কিছু রয়েছে সেটা আমরা এসএলএসটির সিলেবাস ধরে আমরা পড়বো। হ্যাঁ, দেখো, ইমানুয়েল কান্ট তিনি হচ্ছেন একজন জার্মান দার্শনিক। ক্লিয়ার? তিনি হচ্ছে বার্গে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, এবং কান্টের এই যে দর্শন, কান্টের দর্শনটাকে কিন্তু না ক্রিটিক্যাল ফিলোসফি বলা হয়। কান্টের দর্শনকে ক্রিটিক্যাল ফিলোসফি বা বিচারবাদী দর্শন বলা হয়। কান্টের দর্শনটা কি দর্শন? না, কান্টের দর্শন হচ্ছে বিচারবাদী দর্শন। ক্লিয়ার? এবার কান্ট কিন্তু বিচারবাদী। কেন বিচারবাদী? না, তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় করেছেন। ক্লিয়ার? জাস্ট এই লাইনটা মনে রাখবে। কান্ট কি বুদ্ধিবাদ এবং বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে তিনি সমন্বয় করেছিলেন, এবং তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় করে এক নতুন যুগের তিনি কিন্তু সূচনা করেছিলেন। এবার তার দর্শনে মানে কান্টের দর্শনে অ্যাকচুয়াল যে টপিকগুলো, যে বিষয়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো আমাদের পড়তে হয়, জানতে হবে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেটা হচ্ছে তিনি সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্ট বলতে কি বুঝিয়েছি। হুম, তার দর্শনে সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্টের যে চর্চা আলোচনা, পূর্বদসিদ্ধ সংশ্লেষক অবধারণের যে আলোচনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কি না, আর তার দর্শনে কোপার্নিকীয় বিপ্লব, তার দর্শনে স্পেস এবং টাইমের ধারণা, অর্থাৎ তিনি দেশ এবং কাল সম্পর্কে কি বলেছে সেই বিষয়ে ধারণা, তিনি ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ বুদ্ধির প্রকার বিষয়ে তিনি কি বলেছেন সেইগুলো আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার দর্শনে। এবার এই যে সমস্ত আলোচনাগুলো কান্টের দর্শনে, সেইগুলো আমরা অ্যাকচুয়াল তার যে বই থেকে জানতে পারি। সে বইটার নাম কি? না, সে বইটার নাম হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। এইটা হচ্ছে তার মেন বই। এই বইটাই হচ্ছে এমন একটা বই, যে বইটি ধরেই কিন্তু আমরা কান্টের এই যে টপিকগুলো, কোন টপিক? না, এই সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্ট, তার কোপার্নিকো রিভলিউশন, তার স্পেস অ্যান্ড টাইম সম্পর্কে ধারণা, ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ জ্ঞান সংক্রান্ত যাবতীয় যে বিষয়বস্তু, হ্যাঁ, সেই জ্ঞানগুলো কিন্তু, সেই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা জানতে পারি কোত্থেকে? না, কান্টের ক্রিটিক অফ পিওর রিজন থেকে, বিশুদ্ধ প্রজ্ঞার দ্বারা, বিশুদ্ধ প্রজ্ঞার বিচার, এই এই বই থেকে কিন্তু আমরা জানতে পারি। এবার কান্টের লেখা কিছু বই রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমাদের জানতে হবে এসএলএসটির জন্য। যে ক্রিটিক অফ পিওর রিজন এই বইটা কার লেখা, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এটা কার লেখা, ক্রিটিক অফ জাজমেন্ট এই বইটা কার লেখা, এইগুলো কিন্তু কান্টের লেখা। তাহলে ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, এই বইগুলো কিন্তু কার লেখা? না, কান্টের লেখা। এইবার তাহলে আমরা জানলাম একদম ইনিশিয়াল স্টেজে কান্টে আমরা জানলাম, আমি আমি ধরেই নিয়েছি যে আমি কান্ট সম্পর্কে কিছু জানি না আমি। হ্যাঁ, প্রথমেই কান্ট পড়ছি। তাহলে আমি প্রথমে দেখলাম যে কান্ট হচ্ছে একজন আধুনিক পাশ্চাত্য দর্শনের অন্যতম একজন শ্রেষ্ঠ জার্মান দার্শনিক। তিনি হচ্ছে বিচারবাদী দার্শনিক, তিনি ক্রিটিক্যাল ফিলোসফার। না কেন? কারণ তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করেছেন, এবং সমন্বয় সাধন করে তিনি জ্ঞানের জগতে একটা কি বলা যায় বা জ্ঞান তত্ত্বে একটা নতুন যুগের সূচনা করেছে। কারণ কান্ট হচ্ছে, কান্টের আগে যে দার্শনিক তারা মনে করতো জ্ঞান হয় কার দ্বারা? বুদ্ধির দ্বারা। একদল মনে করতো জ্ঞান হয় কার দ্বারা? অভিজ্ঞতার দ্বারা। কেউ বলতো জ্ঞান হয় বুদ্ধির দ্বারা, কেউ বলতো জ্ঞান হয় অভিজ্ঞতার দ্বারা। কিন্তু কান্ট এসে দাবি করলেন, না, জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতার দুটোই ভূমিকা আছে। তো এই কারণে তিনি একটা নতুন যুগের সূচনা করলেন। এবার কান্টের দর্শনে যে বিষয়গুলো পড়তে হয়, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেইগুলোর মধ্যে কি পড়ে? না, তার পূর্বদসিদ্ধ, হ্যাঁ, সংশ্লেষক অবধারণের জ্ঞান কি, হ্যাঁ, জাজমেন্টটা কি, তারপরে তার কোপার্নিকীয় বিপ্লব, হ্যাঁ, তার তিনি স্পেস এবং টাইম সম্পর্কে তিনি কি বলেছে, হ্যাঁ, তিনি হচ্ছে
বুদ্ধির প্রকার বিষয়ে কি বলেছি, এই বিষয়গুলো কিন্তু তার দর্শনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো কান্টের দর্শনে আমরা পড়ি কোত্থেকে, কোন বই থেকে? না, তার যে বই 'ক্রিটিক অফ পিওর রিজন' এই বইটা থেকেই কিন্তু আমরা পড়ি। ক্লিয়ার? বোঝাতে পারছি? এবার এই বই ছাড়াও আরো কিছু বই রয়েছে। সেই বইগুলোর মধ্যে কি, কি? না, 'ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন', 'ক্রিটিক অফ জাজমেন্ট' এইগুলো। এইবার কিন্তু এটা কিন্তু আমি জাস্ট তোমাদের সূচনা বললাম যে কান্ট সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার রচনা সম্পর্কে বললাম। হ্যাঁ? সেটা কিন্তু আমি তোমাদের এই স্লাইডের মধ্যে রাখিনি। কারণ এটা কম বেশি তোমরা সকলে জানো। কিন্তু সিলেবাসে যেটা আছে সেইগুলোকে আমি শুধু স্লাইডের মধ্যে রাখার চেষ্টা করেছি। হ্যাঁ? কিন্তু হ্যাঁ, এই যে বাকি যে কথাগুলো বললাম, এটা কিন্তু আমার যে নোটস রয়েছে, মানে যেটা প্রাইমারি টেক্সট নোটস, সেই নোটসের মধ্যে ইনক্লুড করা আছে। এইবার শোনো, এইবার যে বিষয়টা আমাদের পড়তে হবে একদম সিলেবাস ওরিয়েন্টেড, হ্যাঁ? কি? না, কান্টের দর্শনে তিনি অ্যাপ্রাইজ অ্যান্ড এম্পিরিক্যাল জাজমেন্ট বলতে কি বুঝিয়েছেন? একদম সিলেবাসের ১ম এ আছে, সিলেবাসটা তোমাদের কাছে থাকলে তোমরা বুঝতে পারবে যে একদম ১ম এ রয়েছে কি কান্টের দর্শনে, যে তিনি অ্যাপ্রাইজ অ্যান্ড এম্পিরিক্যাল জাজমেন্ট বলতে কি বুঝিয়েছেন? বিষয়গুলো বোঝার চেষ্টা করবে কিন্তু, হ্যাঁ? দেখো, ইমানুয়েল কান্ট তিনি তো আমরা জানি যে তিনি তো আধুনিক পাশ্চাত্য দর্শনের একটা অন্যতম, তিনি শ্রেষ্ঠ দার্শনিক। তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করার পরে তিনি জ্ঞান তত্ত্বের একটা নতুন ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করেছেন। কান্ট বলছেন যে মানুষের না, এই যে জ্ঞান হয় সেই জ্ঞানের কিন্তু আহ দুটি উৎস থেকে উৎপন্ন হয়। মানুষের যে জ্ঞান হয় মানে আমাদের যে জ্ঞান হয়, সেই জ্ঞানের কিন্তু দুটো উৎস। সেই দুটো উৎস কি, কি বলতো? একটা হচ্ছে অ্যাপ্রাই জাজমেন্ট, সরি, অ্যাপ্রাই নলেজ, যেটাকে বলছে পূর্বতঃসিদ্ধ জ্ঞান। আর একটা হচ্ছে এম্পিরিক্যাল বা এপিস্টোরিয়াল নলেজ। ক্লিয়ার? আমি বোঝাতে পারছি? এই যে সিলেবাসের মধ্যে তোমাদের আছে দেখবে, একটা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ, সরি, একটা হচ্ছে অ্যাপ্রাই নলেজ, আর একটা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ। এখানে এম্পিরিক্যাল নলেজের মানে হচ্ছে এপিস্টোরিয়াল নলেজ। ক্লিয়ার? এবার তোমাদের কিন্তু ধীরে, ধীরে বুঝতে হবে। আমি কিন্তু আস্তে, আস্তে পড়ার মধ্যে ঢুকছি আবার, হ্যাঁ? দেখো, এই যে অ্যাপ্রাই নলেজ এবং এই যে এম্পিরিক্যাল নলেজ, এই যে ২ প্রকার জ্ঞানের কথা বলছেন, কেন বলছে? না, কান্ট বলছেন যে আমাদের তথা মানুষের জ্ঞানের কিন্তু ২ টো উৎস, মানে ২ টো উৎস থেকে আমাদের জ্ঞানটা উৎপন্ন হয়। ২ টো জায়গা থেকে কিন্তু জ্ঞানটা উৎপন্ন হয়। কি? না, একটা হচ্ছে অ্যাপ্রিওরাই নলেজ, যেটাকে কি বলছেন? পূর্বতঃসিদ্ধ বা অভিজ্ঞতাপূর্ব জ্ঞান, হ্যাঁ? আরেকটা কি? আরেকটা হচ্ছে এম্পিরিক্যাল বা যেটাকে অ্যাপিস্টোরিয়াল নলেজ বলছি। অর্থাৎ যেটা অভিজ্ঞতা লব্ধ, যেটাকে অভিজ্ঞতার দ্বারা জানতে পারি। এই যে ২ প্রকার জ্ঞান, এই ২ প্রকারের জ্ঞানের সমন্বয়েই কিন্তু প্রকৃত জ্ঞান সম্ভব হয়। ঠিক আছে? এই যে ২ প্রকার জ্ঞানের কথা বললাম, কি, কি জ্ঞান বললাম বলো তো? একটা হচ্ছে অ্যাপ্রিওরাই নলেজ, আর একটা হচ্ছে এপিস্টোরিয়াল নলেজ, যেটাকে তিনি এম্পিরিক্যাল নলেজ বলছি। তাহলে এই দুটি জ্ঞানের মাধ্যমেই কিন্তু আমাদের, হ্যাঁ, এই দুটো জ্ঞানের সমন্বয়ে কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান বা যথার্থ জ্ঞান হয়। এইবার আমাদের আস্তে, আস্তে করে বুঝতে হবে যে এই অ্যাপ্রিওরাই নলেজ, এপিস্টোরিয়াল নলেজ বা এম্পিরিক্যাল নলেজটা কি? আবারও আমি বলছি, অ্যাপ্রিওরাই নলেজ বলতে বোঝায় পূর্বতঃসিদ্ধ জ্ঞান বা অভিজ্ঞতা পূর্ব জ্ঞান। অর্থাৎ অভিজ্ঞতার পূর্বে থেকে যে জ্ঞান আমার মনের মধ্যে আছে, যে জ্ঞানকে জানার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সেই জ্ঞানটাকে বলা হয় অ্যাপ্রিওরাই। কার মতে? কান্টের মতে। আর কি? না, অ্যাপিস্টোরিয়াল বা এম্পিরিক্যাল নলেজ কি? না, এম্পিরিক্যাল নলেজ হচ্ছে সেই জ্ঞান যেটা অভিজ্ঞতা গ্রাহ্য। ক্লিয়ার? এবার আমাদের আস্তে, আস্তে করে জানতে হবে যে কান্ট এই এপ্রিওরাল নলেজটা কি বলেছেন। দেখো, এপ্রিওরাল নলেজ হলো সেই জ্ঞান, এপ্রিওরাল নলেজ বা পূর্বনিষিদ্ধ জ্ঞান হলো সেই জ্ঞান যা অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, হ্যাঁ? এবং সেটাকে কেবল বুদ্ধি এবং যুক্তির সাহায্যে জানা যায়। যে জ্ঞানটা অভিজ্ঞতার দ্বারা পাই না, যেটাকে আমরা কেবলমাত্র বুদ্ধি এবং যুক্তির সাহায্যে জানতে পারি, সেটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ। এবার দেখো, কোনো জ্ঞানকে না যদি এম্পিরিক্যাল হতে হয়, সরি, বা অ্যাপ্রাই হতে হয়, সরি, ভুল বললাম আমি। যদি কোনো জ্ঞানকে পূর্বতঃসিদ্ধ বা অ্যাপ্রাই হতে হয়, তাহলে কিন্তু তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। ক্লিয়ার? কি বৈশিষ্ট্য থাকতে হবে? না, প্রথমত কোনো জ্ঞানকে পূর্বতঃসিদ্ধ হতে গেলে বা অ্যাপ্রিওরাল নলেজ হতে গেলে তাকে অভিজ্ঞতার পূর্বে বিদ্যমান হতে হবে। অর্থাৎ
অভিজ্ঞতা হওয়ার আগে থেকেই সেই জ্ঞানটাকে আমার মধ্যে বিদ্যমান থাকতে হবে। আর কি? আর হচ্ছে কোনো জ্ঞানকে এপ্রিওরাই হতে গেলে বা পূর্বত সিদ্ধ, সিদ্ধ মানে প্রমাণিত। যে জ্ঞান আগে থেকে প্রমাণিত অর্থাৎ অভিজ্ঞতার আগে থেকে প্রমাণিত, হ্যাঁ? সেই জ্ঞানটা হচ্ছে পূর্বত সিদ্ধ। তাহলে এই পূর্বত সিদ্ধ জ্ঞান বা এপ্রিওরাই নলেজ সেটা হবে সার্বজনীন। সার্বজনীন মানে ইউনিভার্সাল। হ্যাঁ? সেটা স্ট্রিক্টলি ইউনিভার্সাল। হ্যাঁ? কঠোরভাবে সেটা সার্বিক হতে হবে। পূর্বদর্শিত জ্ঞান সেই জ্ঞানটা হবে যে জ্ঞানটা হবে কঠোরভাবে সার্বিক। হ্যাঁ? এবং এবং এই যে অ্যাপ্রাই নলেজ বা পূর্বদসিদ্ধ জ্ঞান, সেই জ্ঞানটা হতে হবে কি না আবশ্যিক বা অনিবার্য। হুম? এবং এই পূর্বদসিদ্ধ জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করে না। এবং এই পূর্বদসিদ্ধ জ্ঞানকে কার দ্বারা প্রতিষ্ঠা করা যায়? না যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়। যেহেতু এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে না, সেটা যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়। এবার প্রশ্ন হতে পারে যে তাহলে পূর্বত সিদ্ধ বা অ্যাপ্রোরাই নলেজ কোনগুলো? কোন জ্ঞানগুলোকে আমি পূর্বত সিদ্ধ বলবো, অ্যাপ্রোরাই বলবো, পূর্বত সিদ্ধ বলবো? দেখো, তিনি বিশেষ করে গণিত থেকে উদাহরণ নিয়ে বলছেন ৭ যুক্ত ৫ সমান ১২, হ্যাঁ? একটি ত্রিভুজের ৩ টি বাহু আছে, হ্যাঁ? তারপরে হচ্ছে আ ২ টি সমান্তরাল সরলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, হ্যাঁ? সকল আ কি বলা যায় অবিবাহিত হয় অবিবাহিত। বলছে এই যে বাক্যগুলো, এই যে জ্ঞানগুলো, এইগুলো কি? এইগুলো হচ্ছে সব পূর্বতঃসিদ্ধ জ্ঞান। তা কেন পূর্বতঃসিদ্ধ জ্ঞান? বলছে এই জ্ঞানকে জানার জন্য অ্যাম আমার অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এই জ্ঞানটা হচ্ছে চরমভাবে সার্বিক এবং এই জ্ঞানগুলো হচ্ছে আবশ্যিক, এগুলো অনিবার্য এবং এই জ্ঞানগুলো অভিজ্ঞতার উপর নির্ভর করে না। এইগুলোকে প্রতিষ্ঠা করতে গেলে অভিজ্ঞতা লাগে না। লাগে কি? না যুক্তি। তাহলে এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে পূর্বত সিদ্ধ বা অ্যাপ্রেরাই নলেজটা কি? হ্যাঁ? তাহলে এই অ্যাপ্রেরাই নলেজের উৎসটা কি? না বুদ্ধি এবং যুক্তি। এই অ্যাপ্রেরাই নলেজ কি? না অভিজ্ঞতা পূর্ব জ্ঞান এবং এই অ্যাপ্রেরাই নলেজের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না এবং এই অ্যাপ্রেরাই নলেজটার বৈশিষ্ট্য কি? না বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রিক্টলি ইউনিভার্সাল এবং সেটা আবশ্যিক, চরমভাবে আবশ্যিক হবে সেটা। এবং কি? না এই জ্ঞানটা অভিজ্ঞতার উপর নির্ভর করবে না এবং তার উদাহরণ হিসাবে আমি কিন্তু উদাহরণগুলো বলছি। ক্লিয়ার? এবার এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কিন্তু পূর্বদর্শিত জ্ঞানটা কি বা কাকে বলে আমি সেটা বললাম। হ্যাঁ? এবং তার বৈশিষ্ট্য বললাম। আবারও বলছি, পূর্বদর্শিত জ্ঞানটা কি? দেখো পূর্বদর্শিত জ্ঞান হচ্ছে এমন এক প্রকার জ্ঞান বা সেই জ্ঞান যে জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়। পূর্বত সিদ্ধ, পূর্ব মানে আগে থেকে, সিদ্ধ মানে প্রমাণিত। যে জ্ঞানের সততা আমার ইন্দ্রিয় অভিজ্ঞতার আগে থেকে সিদ্ধ বা প্রমাণিত তাকে বলছে পূর্বদর্শিত জ্ঞান। অর্থাৎ যে জ্ঞানকে জানার জন্য আমার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না, যুক্তির সাহায্যে, বুদ্ধির সাহায্যে যে জ্ঞানটাকে জানি, সেইটা পূর্বদর্শিত। এবং পূর্বদর্শিত জ্ঞানের প্রকৃতিটা কিরকম? না তার জ্ঞানের প্রকৃতি হচ্ছে সেটা স্ট্রিক্টলি এবং চরমভাবে সার্বিক হবে এবং সেটা অনিবার্য হবে। যদি কোনো জ্ঞান চরমভাবে সার্বিক এবং অনিবার্য হয়, সেটা পূর্বদর্শিত। আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি পূর্বদর্শিত জ্ঞান কি। এবার তিনি পূর্বদর্শিত জ্ঞান ছাড়াও আরেকটা জ্ঞানের কথা তিনি বলেছেন, সেই জ্ঞানটার নাম কি? না এম্পিরিক্যাল নলেজ। যেটাকে অ্যাপিস্টোরিয়াই নলেজ বলা হয়। যেটাকে পরতসাধ্য, হ্যাঁ? একটা পূর্বতসিদ্ধ আর একটা পরতসাধ্য। পরতসাধ্য এই শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি না, তাহলে তোমরা দেখতে পাবে দুটো শব্দ। একটা পরত, একটা সাধ্য বা পরত সিদ্ধ। তা পরত মানে কি? যেটা পরের উপর নির্ভর করে। ক্লিয়ার? পরত মানে যেটা পরের উপর নির্ভর করে। আর সিদ্ধ বা সাধ্য মানে যেটা প্রমাণিত। অর্থাৎ পরের উপর নির্ভর করে, হ্যাঁ? যে জ্ঞানটা সিদ্ধ হয় বা প্রমাণিত হয় সেটা হচ্ছে আ অ্যাপিস্টোরিয়াল নলেজ। হুম? তাহলে এই নলেজটা, এই জ্ঞানটা কি? না যেহেতু পরের উপর নির্ভর করে, পর বলতে এখানে অভিজ্ঞতা। এই জ্ঞানটা যেহেতু অ এম্পিরিক্যাল নলেজ, এই জ্ঞানটা যেহেতু অভিজ্ঞতার উপর নির্ভর করছে, হ্যাঁ? সেহেতু এই জ্ঞানটা কি? উম না এপিস্টোরিয়াল নলেজ। তাহলে কান্ট এম্পিরিক্যাল নলেজকেই তিনি কিন্তু এপিস্টোরিয়াল নলেজ বলছে। বলছে এই যে জ্ঞান, এই যে পরতসাধ্য জ্ঞান, সেই জ্ঞান কিন্তু ইন্দ্রিয় অনুভূতি এবং অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করা হয়। ক্লিয়ার? এবং কোনো জ্ঞানকে যদি পরতসাধ্য হতে হয়, পরতসাধ্য বা অ্যাপোস্টেরিয়রাই হতে হয়, তাহলে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। কি বৈশিষ্ট্য থাকতে হবে? প্রথমত, না পরতসাধ্য হতে গেলে কোনো জ্ঞানকে সেটাকে প্রথমত অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে।
ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেটাকে অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে। দ্বিতীয়ত কি, না সেই জ্ঞানটাকে না সার্বজনীন হওয়া চলবে না। মানে সেই জ্ঞানটা সার্বজনীন নয়। মানে পরতসাধ্যের জ্ঞান বা অ্যাপোস্টোরিয়াই নলেজের যে জ্ঞান বা এম্পিরিক্যাল নলেজের যে জ্ঞান বা অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু সার্বজনীন নয়। এবং সেই জ্ঞানটা সার্বজনীন না হওয়ার কারণে না, এই যে পরতসাধ্য জ্ঞান, এই যে এম্পিরিক্যাল নলেজ, সেটা কিন্তু পরিবর্তনশীল। সেই জ্ঞানটা কিন্তু সম্ভাবনামূলক। মানে হতে পারে, চরম সত্য নয়, এরকম আরকি। তাহলে সেটা জ্ঞানটা পরিবর্তনশীল এবং মূলক হবে। এবং এই যে empirical knowledge বা a posteriori knowledge, যেটাকে আমি পরতসাধ্য জ্ঞান বলছি, সেটা কিন্তু আমার পাই কোত্থেকে? না ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে আমরা লাভ করি। ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে আমরা লাভ করি। ক্লিয়ার? তাহলে কি, না আমরা দেখছি যে এম্পিরিক্যাল নলেজ বা এপিস্টোরিয়াল নলেজ হচ্ছে বা পরতসাধ্য জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর করে, যে জ্ঞান হচ্ছে ইন্দ্রিয় অনুভূতি এবং অভিজ্ঞতা থেকে পাই, হ্যাঁ? যেটার মধ্যে হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, যেই জ্ঞানটা পরিবর্তনশীল এবং যেটা সম্ভাবনামূলক, হ্যাঁ? যেটা অভিজ্ঞতার উপর নির্ভর করে, সেইটা হচ্ছে কি না আমার পরতসাধ্য জ্ঞান। এই যে পরতসাধ্য জ্ঞানের উদাহরণ কি? যেমন ধরো আমি বললাম যে জলটা হচ্ছে সেটা তরল পদার্থ। আমি বললাম আকাশটা আজকের মেঘলা, আজকে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ? আম মিষ্টি। আমি ধরো বললাম যে আগুনটা গরম, বরফটা শীতল, হ্যাঁ? এই যে জ্ঞানগুলো আমার হচ্ছে, যেটা ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে, সেই জ্ঞানগুলো হচ্ছে পরতসাধ্য। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি তার দর্শনে ১ম যে সিলেবাসের মধ্যে তার যে টপিকটা দেওয়া আছে কান্টের সিলেবাসের মধ্যে এসএলএসটি তে, কি না অ্যাপ্রিরা এবং অ্যাপিস্টোরিয়াই বা এম্পিরিক্যাল নলেজ, সেটা আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এইবার তোমাদের এই যে দুটো আমি বললাম, দুটো জ্ঞানের কথা, অ্যাপ্রিরাই এবং অ্যাপিস্টোরিয়াই, এই দুটো জ্ঞানের পার্থক্যটা জাস্ট বুঝতে হবে। একটু পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা কিন্তু ওই যে বৈশিষ্ট্যগুলো বললাম না, সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে তোমরা নিজেরাই পার্থক্য করতে পারবে। কিন্তু তবুও আমি কিন্তু তোমাদের হচ্ছে ওই পার্থক্যটা আমি কি বলা যায়, সাইড বাই সাইড আমি অ্যানালাইসিস করার মধ্যে দিয়ে আমি বলে দিচ্ছি, যাতে ওই একই কথা সেটা ঘুরিয়ে ফিরেই বলবো, কিন্তু বিষয়টা তোমাদের মনে থাকবে ভালো। কিরকম, না আবারও বলছি, যেটা এ প্রিওরাই নলেজ, অ্যাপ্রাই যে নলেজ, যেটা পূর্বদেশিদ্ধ জ্ঞান, সেই জ্ঞানটা কি, সেই জ্ঞানটা অভিজ্ঞতার পূর্বে লাভ করা যায়, অর্থাৎ সেটা জানার জন্য অভিজ্ঞতা প্রয়োজন হয় না। আর এম্পিরিক্যাল নলেজ বা এপিস্টোরিয়াল নলেজটা কি? না সেই জ্ঞানটা অভিজ্ঞতার মাধ্যমে লাভ হয়। ক্লিয়ার? ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট কি? না যেটা অ্যাপ্রিওরাল নলেজ না, যেটা পূর্বদর্শিত জ্ঞান, সেই জ্ঞানটা যুক্তি নির্ভর, সেটা বুদ্ধি নির্ভর। কিন্তু যেটা এম্পিরিক্যাল নলেজ, সেটা অভিজ্ঞতা নির্ভর। ক্লিয়ার? আর যেটা অ্যাপ্রিওরাল নলেজ বা পূর্বদর্শিত জ্ঞান, সেই জ্ঞানটা সার্বজনীন এবং সেই জ্ঞানটা আবশ্যিক, হ্যাঁ? আবশ্যিক মানে অনিবার্য। আর যেটা এম্পিরিক্যাল নলেজ, সেই জ্ঞানটা কিন্তু সার্বজনীন নয়, হ্যাঁ? সেটা কিন্তু সার্বজনীন নয়। আর যেটা অ্যাপ্রিয়ারাই নলেজ বা পূর্বদেশিদ্ধ জ্ঞান, সেই জ্ঞানটা অপরিবর্তনীয়। ক্লিয়ার? আর যেটা এম্পিরিক্যাল নলেজ বা অ্যাপিস্টোরিয়াই নলেজ বা পরতসাধ্য জ্ঞান, সেই জ্ঞানটা পরিবর্তনশীল। ক্লিয়ার? আর কান্টের মত অনুসারে এই যে অ্যাপ্রিয়ারাই নলেজ, সেই অ্যাপ্রিয়ারাই নলেজটা কিন্তু কি, না যে বিশেষ করে গণিতের জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান, সেইগুলো হচ্ছে অ্যাপ্রিয়ারাই নলেজ বলে বা পূর্বদসিদ্ধ জ্ঞান বলে তিনি দাবি করছেন। কিন্তু যেটা empirical knowledge, হ্যাঁ? যে অভিজ্ঞতা গ্রাহ্য যে জ্ঞান বা যেটা পরতসাধ্যের জ্ঞান, সেটা কি? না সেটা হচ্ছে বিশেষ করে বিজ্ঞানের যে জ্ঞান বা দৈনন্দিন অভিজ্ঞতার যে জ্ঞান, সেই জ্ঞানটা হচ্ছে কি, না পরতসাধ্য বা হচ্ছে empirical knowledge বা যেটাকে a posteriori knowledge বলছি সেটা। হলো? এবার কান্টের মতে, হ্যাঁ? কান্টের মত অনুসারে কি? না অভিজ্ঞতা হচ্ছে কি? অভিজ্ঞতার দ্বারা আমাদের কি হয়? বলো? জ্ঞানের সূচনা করে। অভিজ্ঞতা হচ্ছে আমাদের জ্ঞানের সূচনা করে। অভিজ্ঞতা থেকেই আমাদের জ্ঞানের শুরুটা হয়। কিন্তু মনে রাখতে হবে, অভিজ্ঞতার দ্বারা আমাদের জ্ঞানের শুরু হলেও সমস্ত জ্ঞান কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে উৎপন্ন হয় না। জ্ঞানের শুরুটা অভিজ্ঞতা থেকে হয়। কিন্তু জ্ঞানের শুরুটা অভিজ্ঞতা থেকে হলেও, জ্ঞানের সূচনা অভিজ্ঞতা থেকে হলেও, হ্যাঁ? আমাদের কিন্তু মনে রাখতে হবে, অভিজ্ঞতা থেকেই কিন্তু জ্ঞানটা উৎপন্ন হয় না। হুম? কেন? না কান্ট বলছেন যে ইন্দ্রিয় আমাদের কি করে? না আ ইন্দ্রিয় বা অভিজ্ঞতা আমাদের কি করে? না জ্ঞানের উপাদান প্রদান করে। আর বুদ্ধি কি করে? বুদ্ধি সেই উপাদানগুলোকে সংগঠিত করে, সেগুলোকে বিন্যস্ত করে। করার পরে আমাদের কিন্তু জ্ঞান একটা সৃষ্টি করে দেয়। হলো? এবার
এই হচ্ছে এটা হচ্ছে কান্টের মতবাদ। এবার বিচারবাদী এটাই কিন্তু বলা হয়। হ্যাঁ? তাই এই কারণে কিন্তু কান্ট, অ্যাপ্রোরাই এবং এপিস্টোরিয়াই এই ২ প্রকার জ্ঞানের সমন্বয়ের দ্বারা এই ২ প্রকার শুধু কিন্তু পূর্বতঃসিদ্ধ জ্ঞান, শুধু কিন্তু পরতঃসাধ্য জ্ঞানকে আলাদা, আলাদা করে তিনি বলছেন না। তিনি বলছেন এই ২ প্রকার জ্ঞান হচ্ছে এমন জ্ঞান, হ্যাঁ? যে জ্ঞানের সমন্বয়ের ফলে কিন্তু আমাদের প্রকৃত জ্ঞান সম্ভব। হ্যাঁ? কোনো একটাকে আমি প্রকৃত জ্ঞান বলতে পারি না। দুটো জ্ঞানের সমন্বয়ে কিন্তু প্রকৃত জ্ঞান আমার সম্ভব। ক্লিয়ার? এবার আমি যে বললাম হ্যাঁ, বলো? দেখো, দেখো আমি বলছি যে আগুন গরম, হুম? বরফ শীতল। আমি বলছি এই জ্ঞানগুলো পরিবর্তনশীল। এই জ্ঞানগুলো কি সম্ভাবনামূলক। তুমি বলছো যে আগুন তো সবসময় গরম হয়, বরফ তো সবসময় শীতল হয়। তাহলে এইটা তো সবসময় হয়। তাহলে এটা পরিবর্তন হচ্ছে কি করে? এখানে পরিবর্তনশীলতা বলতে বোঝানো হচ্ছে আমি আবার বলছি, পরিবর্তনশীলতাটা বলতে বোঝানো হচ্ছে যে যেটা অভিজ্ঞতার উপর নির্ভরশীল। অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যেগুলো পাই না সেগুলো পরিবর্তন হয়। ধরো আগুন গরম। তোমার হাতে বাট এটা জাস্ট আমি একটা সিম্পল উদাহরণ বলছি। তোমার হাতে তোমার যতটাতে গরম তোমার মনে হবে অন্য কারো সেটাকে গরম নাও অনুভূত হতে পারে। তার থেকে বেশিটাকে সে গরম বলে দাবি করতে পারে। তাহলে যে গরমের অনুভূতিটা সেটা কিন্তু ব্যক্তিভেদে বিষয় ভেদে কিন্তু আলাদা, আলাদা হচ্ছে। যেমন আমাদের এখানে ধরো আমাদের যে ডিগ্রি সেলসিয়াসে আমরা থাকি সেটাকে আমাদের মানে কি বলে যতটা গরম না লাগলেও অন্য কোথাও আছে যে তাদের সেই ডিগ্রি সেলসিয়াস অত্যন্ত গরম অনুভব হয়। তাহলে এই যে গরমের ধারণা, এই যে শীতলতার ধারণা, কেউ হচ্ছে অল্প শীত কাতর, অল্প শীতে তার অত্যন্ত ঠান্ডা লাগছে। আবার কেউ হয়তো তার প্রচণ্ড ঠান্ডাতেও তার কিছু মনে হচ্ছে না। তাহলে এইগুলো কি ব্যক্তি ভেদে, অভিজ্ঞতা ভেদে সেগুলো আলাদা হচ্ছে না? দেখো আগুনটা তো গরম, গরমই। বরফটা ঠান্ডা, ঠান্ডাই। কিন্তু এটা ব্যক্তি ভেদে হ্যাঁ, সেটা তার অনুভূতিটা, অনুভবটা পৃথক হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো? তাহলে সেই অভিজ্ঞতা উপর যেহেতু নির্ভর করছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি যে এই জ্ঞানটা কিন্তু পরিবর্তনশীল। কিন্তু অভিজ্ঞতার নিরপেক্ষ যে জ্ঞান, পূর্বতঃসিদ্ধ যে জ্ঞান, সেটা অপরিবর্তনীয়। সেটা আমার কাছেও যা, হ্যাঁ? তোমার কাছেও তা। হ্যাঁ? আমার কাছেও যা, তোমার কাছেও তা। শুধু এটা নয়, আমার এই দেশেও যা, অন্য দেশেও তা। যদি এই গ্রহ থেকে আলাদা কোনো গ্রহ থাকে, সেখানেও তা। মানে আমি বলছি যে পূর্বদসিদ্ধ জ্ঞান যেটা হবে সেটাই এরকম। কিন্তু যেটা অভিজ্ঞতা গ্রাহ্য যেমন আগুন গরম, জল শীতল, হ্যাঁ? আকাশ মেঘলা, আম মিষ্টি এইগুলো ব্যক্তিভেদে পরিবর্তনশীল হয় সেইটা আমি বলছি। বুঝতে পারছি তোমাকে? আচ্ছা। এইবার শোনো, এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আ কি যেন বলছিলাম? কোনটা পড়াতে গেছিলাম? হ্যাঁ, তাহলে পার্থক্যটা আমি তোমাদের বলেছি। পার্থক্যটা আমি বললাম যে পূর্বদর্শিত জ্ঞানের এবং পরদসাধ্য জ্ঞানের মধ্যে পার্থক্যটা কি বলেছি। বলার পরে আমি তোমাদের বললাম যে কান্ট কি বলছেন? যে আমাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু জ্ঞানের সূচনাটা হয়। মানে শুরুটা হয়। কিন্তু জ্ঞানের শুরু অভিজ্ঞতা দিয়ে হচ্ছে বলেই হ্যাঁ, বলো? আমি আমি শুধু হিউম কথাটা শুনতে পেয়েছি। আমি কিন্তু আর কিছু শুনতে পাইনি। কোথায় যেন চড়চড়, ঝরঝর কি যেন একটা হয়ে গেল। তুমি ঠিক করে একটু বললে ভালো হয় বলো। আচ্ছা, 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 আচ্ছা আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। হিউম যে রিলেশন অফ আইডিয়া এবং নেচার অফ ফ্যাক্ট এর কথা মিউট করো, মিউট করো, মিউট করো, মিউট করে দাও, মিউট করে আমি বলছি, আমি বলছি মিউট করো। আচ্ছা, এখানে আমাকে প্রশ্ন করা হয়ে আমাকে আমাকে বলছো যেটা আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করছি যে দেখো যে আ কি বলা যায়? হিউমের দর্শনে যে আমরা ২ প্রকার অবধারণ পেয়েছি। একটা হচ্ছে আ রিলেশন অফ আইডিয়া আর একটা ম্যাটার অফ ফ্যাক্ট। তো সেই দুটোই জ্ঞান কি এই দুটো? রিলেশন অফ আইডিয়াটা হচ্ছে অ্যাপ্রোরিয়ার মধ্যে পড়বে আর ম্যাটার অফ ফ্যাক্টটা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ এর মধ্যে পড়বে। তুমি হিউমের ওই অভিজ্ঞতা দেখে কিন্তু তুমি ঠিকই বলেছ। এটা ঠিক। একদম তুমি ঠিক বলেছ ওটাই হবে। হ্যাঁ? এবার কান্ট বলছেন যে অভিজ্ঞতা হচ্ছে আমাদের কি? অভিজ্ঞতার মধ্যে দিয়ে জ্ঞানের সূচনাটা হচ্ছে। অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমার কি হচ্ছে? না জ্ঞানের সূচনাটা হচ্ছে কিন্তু আ অভিজ্ঞতা থেকেই কিন্তু আমাদের যে আ সমস্ত জ্ঞান উৎপত্তি হয় সেটা কিন্তু হিউম বলছে সরি কান্ট বলছেন না। ক্লিয়ার? এবং কান্ট কি বলছেন?
যে ইন্দ্রিয় অভিজ্ঞতা আমাদের জ্ঞানের উপাদানটা দিচ্ছে, আর বুদ্ধি কি করছে? সেই উপাদানগুলোকে সংগঠিত করছে এবং বিন্যস্ত করছে। করার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জ্ঞানটা সৃষ্টি হচ্ছে। এবং কান্ট এও বলছেন যে এই যে অ্যাপ্রিওরি নলেজ এবং এম্পিরিক্যাল নলেজ, যেটাকে অ্যাপিস্টোলারি নলেজ বলছি, এই দুটো জ্ঞানের সমন্বয়ের মধ্যে দিয়েই কিন্তু আমাদের প্রকৃত জ্ঞানটা সম্ভব হয়। হলো? এবার কান্ট বলছেন যে একজন ব্যক্তি ধরো একটা ফুলকে দেখছে, একজন ব্যক্তি একটা ফুলকে দেখছে সাপোজ, হ্যাঁ? একটা ব্যক্তি ফুলকে দেখছে, ফুলের কি দেখছে? সে ফুলের রং দেখছে, হ্যাঁ? ফুলের হচ্ছে গন্ধ শুঁকছে এবং ফুলের আকৃতি সম্পর্কে সে জ্ঞান লাভ করছে। এই যে ফুলের রং, ফুলের গন্ধ, ফুলের আকৃতি, এইগুলোর যে জ্ঞান হচ্ছে না, এইটা হচ্ছে এম্পিরিক্যাল নলেজ, কারণ এগুলো আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে পাচ্ছি। কিন্তু ফুলটিকে আমি নির্দিষ্ট একটা জায়গায়, নির্দিষ্ট একটা স্থানে দেখেছি, নির্দিষ্ট একটা সময় দেখেছি। বলছে এই যে এর যে উপলব্ধি করার ক্ষমতা, হুম? সেইটা কিন্তু আমার কি বলা যায়? বুদ্ধির মাধ্যমে সেই ব্যাপারটা কিন্তু হয়ে থাকে। এবং এইভাবে আমরা কি করি? না অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানটাকে কিন্তু সংগঠিত করি। হুম? তাহলে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতার যে দুটোর ভূমিকা রয়েছে, দুটোর গুরুত্ব রয়েছে, হ্যাঁ? তিনি কিন্তু এইভাবে দেখানোর চেষ্টা করেছেন যে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোই লাগবে। এর আগে বুদ্ধিবাদীরা বলতো শুধু বুদ্ধি লাগে জ্ঞানের ক্ষেত্রে। তারপরে অভিজ্ঞতাবাদীরা এসে বলে গেল যে শুধুমাত্র অভিজ্ঞতা লাগে। কিন্তু কান্ট এসে এখানে ভিন্ন কথা বললেন। তিনি বলছেন না, বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোই লাগে এবং কিভাবে সেটা ব্যবহৃত হয় সেটা কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করলেন। এবং সেইটা পড়তে গিয়ে আমরা এই বিষয়গুলো পড়লাম, জানলাম। এরপরে যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে সিলেবাসের মধ্যে যেটা রয়েছে, সিলেবাসে ১ম যে টপিকটা ছিল সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার ২য় যে টপিকটা রয়েছে সিলেবাসের মধ্যে সেটা কি? না, অ্যানালাইটিক জাজমেন্ট আর সিনথেটিক জাজমেন্ট। কান্টের মত অনুসারে অ্যানালাইটিক অ্যান্ড সিনথেটিক জাজমেন্ট। এইটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। অ্যানালাইটিক জাজমেন্ট আর সিনথেটিক জাজমেন্ট। দেখো কান্ট বলছেন আমাদের জ্ঞান কিন্তু যে হয় সেই জ্ঞানটা কার মধ্যে দিয়ে হয় বলো তো? অবধারণের মধ্যে দিয়ে হয়। কি বলছে কান্ট? আমাদের যে জ্ঞান হয় সেই জ্ঞানটা কোনো না কোনো অবধারণের মধ্যে দিয়ে হয়। কান্টের মতে এই যে তার যে জ্ঞান তত্ত্ব, সেই জ্ঞান তত্ত্বকে তিনি কিন্তু তার দর্শনে একটা বিশেষ তিনি স্থান দিয়েছেন তার ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে। তার মত অনুসারে বিচার, হ্যাঁ? হলো এমন একটা বাক্য বা জাজমেন্ট হচ্ছে এমন একটা বাক্য, হ্যাঁ? যেখানে কি বলা যায়? যেখানে হচ্ছে কি একটা বাক্যের মধ্যে কি থাকবে? উদ্দেশ্যপদ থাকবে, একটা বাক্যের মধ্যে বিধেয় পদ থাকবে। এই যে একটা বাক্যের মধ্যে উদ্দেশ্যপদ থাকে, একটা বাক্যের মধ্যে বিধেয় পদ থাকে, হুম? সেই বিষয়টার ভিত্তিতে, হ্যাঁ? অর্থাৎ বাক্যের বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে নিহিত আছে কি নিহিত নেই, তো এই বিষয়গুলোর উপর নির্ভর করে বা কেউ নতুন জ্ঞান দিচ্ছে কি দিচ্ছে না, সেইটার উপর নির্ভর করে আমরা দেখছি যে কান্ট জাজমেন্টকে তিনি বা বিচারকে তিনি দুভাগে ভাগ করেছেন। একটা অ্যানালাইটিক, যেটাকে বলা হচ্ছে বিশ্লেষণাত্মক আহ, অবধারণ, আর একটা হচ্ছে সিনথেটিক জাজমেন্ট, যেটাকে বলা হচ্ছে সংশ্লেষণাত্মক বা সংশ্লেষক অবধারণ। তাহলে আমরা দেখছি যে পূর্বদসিদ্ধ পরতসাধ্য জাজমেন্ট কি বলার পরে তিনি বিশ্লেষক এবং সংশ্লেষক এই দুটি অবধারণার কথা বলছে। হুম? সেখানে তিনি সংশ্লেষক এবং বিশ্লেষক অবধারণ কি বলতে গিয়ে তিনি বলছেন আমাদের তো অবধারণের দ্বারা জ্ঞান হয়, বাক্যের দ্বারা জ্ঞান হয়। সেই বাক্যকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা কটা জিনিস পাই, একটা উদ্দেশ্য পাই, একটা বিধিও পাই। তাহলে এই বিধিওটা উদ্দেশ্যের মধ্যে নিহিত আছে কি নেই, সেটা নতুন জ্ঞান দেয় কি দেয় না, সেইটার উপর নির্ভর করে আমাদের কি জাজমেন্টকে তিনি দুভাগে ভাগ করেছেন। একটা সংশ্লেষক, যেটাকে বলা হচ্ছে কি না সিনথেটিক, আরেকটা হচ্ছে বিশ্লেষক, যেটাকে বলা হচ্ছে অ্যানালাইটিক জাজমেন্ট। এবার আস্তে, আস্তে ধীরে, ধীরে কিন্তু আমাদের এই বিশ্লেষক অবধারণ কি, সংশ্লেষক অবধারণ কি, হ্যাঁ? সেইগুলো আমাদের জানতে হবে। জানলে কিন্তু এই টপিকটা কমপ্লিট হবে। ১ম এই বলি যে বিশ্লেষক, হ্যাঁ? ১ম এ বলি যে বিশ্লেষক বা অ্যানালাইটিক জাজমেন্ট কি? দেখো বিশ্লেষক জাজমেন্ট কি? না, বিশ্লেষক জাজমেন্ট বা অ্যানালাইটিক জাজমেন্ট হলো সেই জাজমেন্ট যেখানে বিদেহের ধারণা, বিধেয় সাবজেক্ট প্রেডিকেট মানে বুঝতে পারছো, উদ্দেশ্যপদ বিধেয়পদ, যেমন আমি বললাম যে রাম মরণশীল, হ্যাঁ? রাম হচ্ছে কি উদ্দেশ্য আর মরণশীল হচ্ছে বিধেয়, এই দুটো। তাহলে এই যে অ্যানালাইটিক জাজমেন্টটা তা কি? না,
বিশ্লেষক অবধারণ বা অ্যানালাইটিক জাজমেন্ট হলো সেই জাজমেন্ট যেখানে বিধেয় পদ এর ধারণা, মানে বিধেয় পদের যে ধারণাটা, সেটা উদ্দেশ্য পদের ধারণার মধ্যে নিহিত থাকে। অর্থাৎ যে জাজমেন্টের উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে আমি বিধিয়র ধারণাটা পাই, হুম, সেইটা হচ্ছে বিশ্লেষক অবধারণ। এবং এই যে বিশ্লেষক অবধারণ বা এই যে অ্যানালাইটিক জাজমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে সত্য কিনা তা জানার জন্য কিন্তু আমাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না। অর্থাৎ এই অ্যানালাইটিক জাজমেন্টটা সত্য না মিথ্যা, সেটাকে জানার জন্য কিন্তু আমাকে অভিজ্ঞতার প্রয়োজন হয় না। যেহেতু বিষয়টা বুঝবে, যেহেতু অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সেহেতু এই অ্যানালাইটিক জাজমেন্ট কিন্তু আমাদের নতুন জ্ঞান দেয় না। আবারও বলছি, অ্যানালাইটিক জাজমেন্ট কি? না, বা বিশ্লেষক অবধারণ কি? বিশ্লেষক অবধারণ হচ্ছে সেই অবধারণ, যে অবধারণের উদ্দেশ্যের মধ্যে বিধেয় পথটা নিহিত থাকে। হ্যাঁ? এবং এই বিশ্লেষক অবধারণকে, হ্যাঁ, কি? না সেটা অভিজ্ঞতা, সেই অবধারণটা সত্য না সেইটা মিথ্যা, সেটাকে নির্ধারণ করার জন্য আমাকে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন হয় না। এবং এই বিশ্লেষক অবধারণ কিন্তু আমাদের যেহেতু অভিজ্ঞতার প্রয়োজন হয় না, অভিজ্ঞতার উপর নির্ভর করে না, সেহেতু এই বিশ্লেষক অবধারণ আমাদের কোনো নতুন জ্ঞান দেয় না। এইবার প্রশ্ন হতে পারে যে এই যে বিশ্লেষক অবধারণ আমি বলছি, হুম? সেই কি একটা অবধারণার মধ্যে কি এমন বৈশিষ্ট্য থাকলে আমি সেই অবধারণকে আমি বিশ্লেষক বলবো? কি বৈশিষ্ট্য থাকলে? হ্যাঁ? কি বৈশিষ্ট্য থাকলে একটা অবধারণকে আমি বিশ্লেষক বলবো? কেউ বলতে পারবে? তোমরা কেউ বলতে পারবে? কেউ বলতে চাও? বলো দেখি। তোমাদের কিন্তু আমি আগে কান্ট পড়িয়েছি। তোমরা জানো এই বিষয়গুলো। আমি শুধু একা বলে যাচ্ছি, একা বকে যাচ্ছি। তোমরা কিছু বলছো না। সেই কারণে জিজ্ঞাসা করছি। তোমরা কেউ বলতে পারবে যে একটা বিশ্লেষক অবধারণকে আমি কখন বিশ্লেষক বলবো? কি বৈশিষ্ট্য থাকলে? হ্যাঁ, আর কিছু? আর কিছু? হ্যাঁ, ঠিক এটাও একটা। তারপর? আর কেউ? মোটামুটি তোমরা যে কয়টা পয়েন্ট বলেছ এইগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। এইগুলোই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা তোমরা মোটামুটি এটা জানো। আচ্ছা, তবুও আমি বলছি। দেখো বৈশিষ্ট্যটা কি আমি আবার বলছি। আমি বৈশিষ্ট্যগুলো বলছি। তোমরা যেগুলো বলেছ প্রত্যেকেই ঠিক বলেছ। কি না, বিশ্লেষক অবধারণ এমন এক প্রকার অবধারণ, যে অবধারণে বিধেয়টা কিন্তু উদ্দেশ্যের মধ্যে অন্তর্নিহিত থাকে। অর্থাৎ বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে থাকবে। মানে উদ্দেশ্যটাকে বিশ্লেষণ করলে বিধেয়টাকে পাচ্ছি মানে কি? উদ্দেশ্যটাকে বিশ্লেষণ করলে বিধেয়টাকে পাচ্ছি মানে কি? বিধেয়টা কার মধ্যে অন্তর্ভুক্ত আছে? উদ্দেশ্যর মধ্যে। ক্লিয়ার? এটা ১ নম্বর বৈশিষ্ট্য। ২ নম্বর বৈশিষ্ট্য কি? না, ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই যেটা বিশ্লেষক অবধারণ, হ্যাঁ? সেটা কিন্তু কোনো নতুন জ্ঞান প্রদান করবে না। বিশ্লেষক অবধারণ নতুন জ্ঞান প্রদান করবে না। তাহলে বিশ্লেষক অবধারণ যদি নতুন জ্ঞান প্রদান না করে, তাহলে সেই অবধারণটা কি হবে? না, সেই অবধারণটা হচ্ছে না ব্যাখ্যামূলক। হুম? সেই অবধারণটা হচ্ছে ব্যাখ্যামূলক। ব্যাখ্যামূলক মানে? মানে উদ্দেশ্যটাকে আমি ব্যাখ্যা করলে বিধেয়টাকে পাচ্ছি। এজন্য ব্যাখ্যামূলক। আর কি? না, এই যে বিশ্লেষক অবধারণ, সেই বিশ্লেষক অবধারণ হচ্ছে অভিজ্ঞতার উপরে নির্ভরশীল হবে না। এই বিশ্লেষক অবধারণ অভিজ্ঞতার উপরে নির্ভরশীল হবে না। আর কি বৈশিষ্ট্য? না, আর বৈশিষ্ট্য যেটা তোমরা বললে যে বিশ্লেষক অবধারণ হচ্ছে এমন অবধারণ যেটা সার্বিক হবে, অর্থাৎ যেটা সার্বজনীন হবে, হ্যাঁ? যেটাকে ইউনিভার্সাল বলছি। সার্বজনীন হবে এবং যেটা আবশ্যিক সত্য হবে। এবার তোমরা আস্তে মেলাতে পারছো কিনা দেখো। এই যে আমি বিশ্লেষক অবধারণের কথা বললাম, বিশ্লেষক অবধারণের যে জ্ঞানের কথা বললাম, এই যে বৈশিষ্ট্য, এই যে তার ডেফিনিশন বলছি, সেটা কোনো না কোনোভাবে পূর্বদর্শিত জ্ঞানের সঙ্গে মিলে যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে দেখো তোমরা একটা বিষয় বোঝার চেষ্টা করো যে এই যে পূর্বদর্শিত জ্ঞান আর এই যে বিশ্লেষক জ্ঞান, বিশেষ করে যারা বুদ্ধিবাদী, একটু মাথা খাটাও। যারা বুদ্ধিবাদী তারা কিন্তু এই বিশ্লেষক জ্ঞানকেই যথার্থ জ্ঞান বলবে। এই পূর্বদর্শিত জ্ঞানটাকেই যথার্থ জ্ঞান বলবে। ক্লিয়ার? এবার এই পূর্বদর্শিত বলছি। এই বিশ্লেষক জ্ঞানের উদাহরণ কি? পুদ পু পূর্ব বিশ্লেষক জ্ঞানের উদাহরণ কি? কোন জ্ঞানটাকে আমি বিশ্লেষক বলবো?
দেখো আমি কি বলছি, বিশ্লেষক জ্ঞান সেই জ্ঞান যেখানে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধিওকে পাবো, তাই না? তাহলে উদাহরণ কি হবে? আমি বললাম সকল অবিবাহিত ব্যক্তি হয় অবিবাহিত, সকল অবিবাহিত ব্যক্তি হয় অবিবাহিত। তাহলে অবিবাহিত ব্যক্তি এটা হচ্ছে উদ্দেশ্য, আর অবিবাহিত হচ্ছে বিধেয়। তাহলে অবিবাহিত ব্যক্তিকে বিশ্লেষণ করলে আমি অবিবাহিতের ধারণা পাই কি পাই না বলো? পাই, তাই না? তাহলে এইটা হচ্ছে কি আমার বিশ্লেষক অবধারণ। আবার ধরো আমি বললাম যে ত্রিভুজের ৩টি বাহু আছে। তাহলে ত্রিভুজকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে তার ৩টি বাহুর ধারণা আমি পাবো। আবার আমি বললাম সকল মা, সকল মা হয় নারী। হ্যাঁ? সকল মা হয় নারী। তাহলে এইটা হচ্ছে বিশ্লেষক। কারণ মাকে বিশ্লেষণ করলে, মার ধারণাটাকে বিশ্লেষণ করলে আমি নারীর ধারণা পাবো। হ্যাঁ? আবার আমি বললাম সকল রক্ত জবা হয় লাল। আমি বললাম সকল কালো কাক হয় কালো। হ্যাঁ? এই যে জাজমেন্ট গুলো, এই যে অবধারণগুলো, এইগুলো উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে আমি বিধিওর ধারণাটা কিন্তু পাচ্ছি। হ্যাঁ? এবং যেহেতু উদ্দেশ্যকে বিশ্লেষণ করে বিধিওটাকে পাচ্ছি, সেহেতু এই বিশ্লেষক অবধারণ কিন্তু কোনো নতুন জ্ঞান আমাকে দিচ্ছে না। ক্লিয়ার? এবং এই জ্ঞানটা হচ্ছে অভিজ্ঞতার উপর নির্ভর করে না, এবং এই জ্ঞানটা কি সার্বজনীন, এবং সেটা কি না অনিবার্য, অর্থাৎ আবশ্যক, অবশ্যক সত্য সেটা। হ্যাঁ, অনিবার্য সত্য সেই জ্ঞানটা। তাহলে এই গেল আমার কি জ্ঞান? না বিশ্লেষণাত্মক জ্ঞান বা বিশ্লেষক জ্ঞান। যেটাকে আমি বলছি কি না অ্যানালাইটিক জাজমেন্ট। এবার এই জাজমেন্ট ছাড়াও তিনি তো আরো এক প্রকার জাজমেন্টের কথা বলছি। সেটা কি সিনথেটিক জাজমেন্ট, জাস্ট ওর উল্টো। সেটা যদি মানে অ্যানালাইটিক জাজমেন্ট যদি বুঝতে পারো তাহলে সিনথেটিক জাজমেন্ট বোঝা কোনো ব্যাপার নয়। সংশ্লেষক জ্ঞান বোঝা কোনো ব্যাপার নয়। সংশ্লেষক অবধারণ কি আবার বলি, সংশ্লেষক অবধারণ কি? দেখো সিনথেটিক জাজমেন্ট বা সংশ্লেষক জ্ঞান কি জ্ঞান? না সংশ্লেষক জ্ঞান হচ্ছে এমন এক প্রকার জ্ঞান যেখানে বিধেয়ের ধারণা, হ্যাঁ, উদ্দেশ্যের ধারণার মধ্যে কিন্তু পূর্ব থেকে কিন্তু থাকে না। অর্থাৎ যার উদ্দেশ্যটাকে বিশ্লেষণ করলে বিধেয়টাকে পাওয়া যায় না। অর্থাৎ বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকে না। হুম অর্থাৎ বিধেয়টা কি করে, একটা নতুন তথ্য দান করে, নতুন জ্ঞান দান করে। ক্লিয়ার? তাহলে সংশ্লেষক অবধারণ কি? না সংশ্লেষক অবধারণ বা সিনথেটিক জাজমেন্ট হলো এমন এক প্রকার জাজমেন্ট, বা সংশ্লেষক অবধারণ হলো এমন এক প্রকার অবধারণ যে অবধারণের উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণাটাকে পাওয়া যায় না, এবং বিধিহ উদ্দেশ্য সম্পর্কে একটা নতুন জ্ঞান প্রদান করে, নতুন তথ্য প্রদান করে। হ্যাঁ, এই সংশ্লেষক জ্ঞান অভিজ্ঞতার উপর নির্ভর হওয়ার কারণে আর নতুন তথ্য প্রদান করার কারণে হুম এই বিশ্লেষক জ্ঞান কিন্তু আমাদের কি নতুন জ্ঞান দেয়। যেটা বিশ্লেষক জ্ঞান আমাদের নতুন জ্ঞান দিত না, এই সংশ্লেষক জ্ঞান কিন্তু নতুন জ্ঞান দেয়। তাহলে আরেকটা জিনিস, যেহেতু সংশ্লেষক জ্ঞান আমাদের নতুন জ্ঞান দিচ্ছে, সেহেতু এই সংশ্লেষক জ্ঞানের কিন্তু একটা অনিবার্য বৈশিষ্ট্য কি বলতো? সেই হচ্ছে আমাদের জ্ঞানের পরিধিটাকে, হ্যাঁ, জ্ঞানের জগৎটাকে বাড়তে সাহায্য করে। তাহলে দেখো আমি আমি তোমাদের এই সংশ্লেষক জ্ঞানের কিছু তাহলে বৈশিষ্ট্য বলি, যে এই ডেফিনেশনের ভিত্তিতে কি কি বৈশিষ্ট্য হতে পারে। তোমরা কেউ কি বলতে পারবে যে এর কি বৈশিষ্ট্য হতে পারে? কেউ বলবে? বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সত্য নয়, অনিবার্য হবে। হ্যাঁ, ঠিক ঠিক। এটা ব্যাখ্যামূলক জ্ঞান নয়, কিন্তু এটা হচ্ছে জ্ঞান সম্প্রসারণমূলক। হ্যাঁ হ্যাঁ, মানে নতুন জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এই প্রকার জ্ঞানকে যদি আমি অস্বীকার করি স্ববিরোধী হয় না। ব্যাস এটাও একটা ভালো, খুব ভালো পয়েন্ট। হুম। আর কেউ? মোটামুটি এইগুলো আর কিছু নেই। মোটামুটি এইগুলোই, আর তেমন কিছু নেই। এই কথাগুলোই মনে রাখলে হবে। তাহলে দেখো আমরা দেখলাম যে যেটা সংশ্লেষক জ্ঞান হবে সেটা বিশ্লেষক জ্ঞানের সম্পূর্ণ উল্টো। তাহলে সেখানে আমরা দেখছি যে এই উদ্দেশ্য পথটাকে বিশ্লেষণ করলে, হ্যাঁ,
সেখানে বিধেয় পথটাকে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বিধেয়টা কি? না উদ্দেশ্যর বাইরে থেকে কি বলা যায়? সেটা যুক্ত হয় সেটা নতুন একটা সংযোজন জ্ঞানের ক্ষেত্রে। হ্যাঁ? তাহলে উদ্দেশ্যটাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণাটাকে আমি পাচ্ছি না। অর্থাৎ বিধেয় উদ্দেশ্যের মধ্যে ইনক্লুড থাকছে না। ক্লিয়ার? আর সেটা কি? না আ সংশ্লেষক জ্ঞান হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানটা আমাদের নতুন জ্ঞান প্রদান করে। কি? সংশ্লেষক জ্ঞান আমাদের নতুন জ্ঞান প্রদান করে এবং এই যে সংশ্লেষক জ্ঞান, সেই সংশ্লেষক জ্ঞানটা কিন্তু সম্প্রসারণমূলক। সম্প্রসারণমূলক মানে? মানে আমাদের জ্ঞানের জগৎটাকে না বাড়তে সাহায্য করে। ক্লিয়ার? আর কি? না এই যে সংশ্লেষক জ্ঞান সেই সংশ্লেষক জ্ঞান কিন্তু অভিজ্ঞতার উপর নির্ভরশীল। ক্লিয়ার? আর এই সংশ্লেষক জ্ঞান আমাদের জ্ঞানের জগৎকে বা জ্ঞানের পরিধিটাকে বাড়াতে সাহায্য করে। তাহলে এইগুলো হলো সংশ্লেষক জ্ঞানের বৈশিষ্ট্য। এবার একটা সংশ্লেষক জ্ঞানের উদাহরণ কি হবে? না যেহেতু এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে, যেহেতু এটা আমাদের নতুন জ্ঞানকে বৃদ্ধি করতে সাহায্য করে, যেহেতু এটা হচ্ছে উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয়টাকে পাই না, তাহলে সেরকম উদাহরণ কি হবে? যেমন ধরো আমি এখানে তোমাদের কি বলা যায়? একটা উদাহরণ দিয়েছি যে গোলাপটি লাল। যেমন কিরকম বলো তো? আমি বললাম যে ধরো গোলাপটি লাল, হ্যাঁ? জল ঠান্ডা, টেবিলটি ভারী, হ্যাঁ? তারপর ধরো আমি বললাম যে এই যে নেট সেটের এই যে বইটা, এই বইটা হচ্ছে আকর্ষণীয়, খুব সুন্দর দেখতে। এই যে ধরনের যে বাক্যগুলো, এইগুলো হচ্ছে কি? না সব সিনথেটিক বাক্য। এইগুলো হচ্ছে সব আ কি বলা যায়? সংশ্লেষক বাক্য। কারণ এগুলো অভিজ্ঞতার উপর নির্ভর করছে। এগুলো নতুন জ্ঞান প্রদান করছে। যেমন ধরো আমি বললাম গোলাপটি লাল। সাপোজ আমি বললাম গোলাপটি লাল। তাহলে দেখো গোলাপটি লাল যখন বলছি লাল, এই বিধেয়টা কিন্তু একটা নতুন তথ্য দিচ্ছে। কি নতুন তথ্য? লাল কি শুধু গোলাপ? লাল তো আরো অনেক কিছু আছে। বইটা লাল হয়, রক্ত লাল হয়। যে বিভিন্ন এটসেট্রা, এটসেট্রা। আ জবা ফুল লাল হয়। বিভিন্ন রকমের লাল রঙের কাপড় হয়। অনেক লাল, লাল রঙের জামা হয়। তা অনেক লাল রঙের অনেক বিষয়বস্তু হয়। তাহলে লালটা না একটা নতুন একটা জ্ঞান দিচ্ছে। ক্লিয়ার? আমি বলছি যে আ টেবিলটা ভারী। তাহলে এখানে টেবিল উদ্দেশ্য আর ভারীটা কি? বিধেয়। তাহলে এই ভারীটা শুধু টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আরো অনেক নতুন, নতুন জ্ঞান প্রদান করে। ভারী আরো অনেক জিনিস হয়। তাহলে এই যে নতুন জ্ঞান দিচ্ছে সেটা কি? সংশ্লেষক। তাহলে এই যে সংশ্লেষক বিশ্লেষকের আমি যে কি বলা যায়? কাকে বলে, তার বৈশিষ্ট্য এইগুলো যে আমি জানলাম, তার ভিত্তিতে তোমাদের এই সংশ্লেষক এবং বিশ্লেষক জ্ঞানের মধ্যে যে পার্থক্য আছে না? সেইটাকে আমাকে জানতে হবে। এই সংশ্লেষক এবং বিশ্লেষক জ্ঞানের মধ্যে যে পার্থক্যটা আছে সেটাকে জানতে হবে। হ্যাঁ? কি পার্থক্য? পার্থক্যগুলো তোমরা নিজেরাই করতে পারবে। যে যারা এই বৈশিষ্ট্যগুলো আমাকে বললে। কি? না বিশ্লেষক জ্ঞানের উদ্দেশ্যটাকে বিশ্লেষণ করলে বিধেয়টাকে পাবো। অর্থাৎ বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকবে। ক্লিয়ার? আর সংশ্লেষক জ্ঞানের ক্ষেত্রে বিধেয়টা কিন্তু উদ্দেশ্যের মধ্যে নিহিত থাকবে না। ক্লিয়ার? আর কি? না অ্যানালাইটিক জাজমেন্ট যেটা বিশ্লেষক জ্ঞান সেটা কিন্তু আমাদের কোনো নতুন জ্ঞান দেয় না। কিন্তু সংশ্লেষক জ্ঞান আমাদের নতুন জ্ঞান দেয়। আর যেটা বিশ্লেষক জ্ঞান সেই জ্ঞানটা হচ্ছে ব্যাখ্যামূলক। আর যেটা সংশ্লেষক জ্ঞান সেটা হচ্ছে সম্প্রসারণমূলক। আর যেটা আ বা কি বলা যায়? আ বিশ্লেষকমূলক জ্ঞান। বিশ্লেষক জ্ঞান যেটা, হ্যাঁ? সেই জ্ঞানটাকে জানার জন্য আমার অভিজ্ঞতার প্রয়োজন হয় না। কিন্তু সংশ্লেষকমূলক জ্ঞানকে জানার জন্য আমার অভিজ্ঞতার প্রয়োজন হয়। ক্লিয়ার? আর এই যে বিশ্লেষক জ্ঞান, সেই জ্ঞানটা কি সার্বজনীন, সেটা অনিবার্য সত্যের জ্ঞান। কিন্তু যেটা সংশ্লেষক জ্ঞান, সেই জ্ঞানটা কি? না সেটা অভিজ্ঞতা নির্ভর হওয়ার কারণে সেই জ্ঞানটা অনিবার্য সত্য নয়। সেই জ্ঞানটাকে অস্বীকার করলে কি বলা যায়? স্ববিরোধিতা কি বলা যায়? দেখা যায় না। সেটা হচ্ছে কি বলা যায়? সেই জ্ঞানটা অভিজ্ঞতার উপর নির্ভর হওয়ার কারণে সেটা সার্বজনীন বা আবশ্যিক সত্য নয়। হুম? এইবারে কান্ট বলছেন যে কান্টের মতে কান্ট কি বলছে? যে এই যে অ্যানালাইটিক জাজমেন্ট না? যেটাকে আমি বিশ্লেষক জ্ঞান বলছি, সেই জ্ঞানটা তাহলে আমাদের আ কোনো ধরনের আ নতুন জ্ঞান দেয় না। সেটা কি করে? বলছে এটি কেবল হ্যাঁ? না যে ধারণাটা বিদ্যমান রয়েছে সেই ধারণাটাকে স্পষ্ট করে। অর্থাৎ উদ্দেশ্যের মধ্যে যা বলা আছে সেটাকে কিন্তু স্পষ্ট করে বিধেয়তে এসে। ক্লিয়ার? আর যেটা সিনথেটিক জাজমেন্ট বা অর্থাৎ যেটা সংশ্লেষকমূলক জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু আমাদের নতুন জ্ঞান প্রদান করে এবং সেটা আমাদের জ্ঞানের পরিধিকে বা জ্ঞানের বিস্তারকে বাড়াতে সাহায্য করে। হ্যাঁ? এবার কান্ট কিন্তু মানে আরো বলছেন এই যে সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্ট সেটা হচ্ছে
গণিত, প্রকৃতি বিজ্ঞান, এই এই জ্ঞানগুলো হচ্ছে কি দর্শনের ভিত্তি। তিনি এই যে ৪ প্রকার আমি জ্ঞানের কথা বললাম, পূর্বতসিদ্ধ, পরতসাধ্য, সংশ্লেষক, বিশ্লেষক। এই জ্ঞানগুলোর মধ্যে কান্ট কিন্তু পূর্বতসিদ্ধ, সংশ্লেষক বা সিনথেটিক অ্যাপ্রাইজ জাজমেন্ট জ্ঞানকেই কিন্তু তিনি হচ্ছে প্রকৃত বিজ্ঞানের ভিত্তি বা দর্শনের ভিত্তি হিসাবে তিনি কিন্তু প্রতিষ্ঠা করতে চাইছে। হ্যাঁ? এইবার কান্ট কিন্তু দেখানোর চেষ্টা করছে তার দর্শনে। এবার কিন্তু আস্তে, আস্তে কান্টের দর্শনে যে মেইন প্রবলেম না, সেই প্রবলেমের মধ্যে কিন্তু আমরা আসার চেষ্টা করছি। সেই প্রবলেমটাই কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা বলে নিয়েছি যে আ স আ কান্টের দর্শনের যে মেইন প্রবলেম, সেই প্রবলেমেই কিন্তু আমরা আসার চেষ্টা করছি। প্রবলেমটা কি? প্রবলেমটা কি? এই প্রবলেমটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এই জায়গাটা না বুঝতে পারলে আমাকে আবার বলবে। কি প্রবলেমটা দেখো। যারা বুদ্ধিবাদী দার্শনিক না তাদের কোনো প্রবলেম হয় না। কেন প্রবলেম হয় না বলো তো? কারণ তারা জ্ঞান বলতে কোন জ্ঞানটাকে যথার্থ বলে? অ্যানালাইটিক জ্ঞানকে, বিশ্লেষণাত্মক জ্ঞানকে। তারা জ্ঞান বলতে কোন জ্ঞানটাকে যথার্থ বলে? যেটা পূর্বদর্শিত জ্ঞান। তারা সেই জ্ঞানটাকে যথার্থ বলে। ক্লিয়ার? কিন্তু যারা বুদ্ধিবাদী নয়, যারা অভিজ্ঞতাবাদী, তারা কোন জ্ঞানটাকে যথার্থ বলে? পরতসাধ্য জ্ঞানকে। তারা কোন জ্ঞানটাকে যথার্থ বলে? না তারা বলে আ কি বলা যায়? সংশ্লেষক জ্ঞানকে। তাহলে আমরা দেখছি যারা বুদ্ধিবাদী তারা জ্ঞানের মধ্যে একটা জিনিস খুঁজে বেড়াচ্ছে। কোনটা? না অনিবার্যতাটাকে। আর যারা অভিজ্ঞতাবাদী তারা জ্ঞানের মধ্যে কিন্তু একটা জিনিসকে খুঁজে বেড়াচ্ছে। কোনটা বলো তো? নতুনত্ব। জ্ঞানটা সেটাই যথার্থ হবে যেটা সম্প্রসারণমূলক। হ্যাঁ? যেটা নতুন জ্ঞান দিচ্ছে, যেটা আমাদের জ্ঞানের জগৎকে বাড়তে সাহায্য করছে। হুম? তাহলে বুদ্ধিবাদীরা এইভাবে ব্যাখ্যা করছে এবং অভিজ্ঞতাবাদীরা এইভাবে ব্যাখ্যা করছে। কিন্তু কান্ট এসে কি বলল? কান্ট দেখো, কান্ট এসে এই তার দর্শনে এই যে সংশ্লেষক, বিশ্লেষক, পূর্বতসিদ্ধ, পরতসাধ্য এইগুলো নিয়ে যে ব্যাখ্যা করল না? করার পরে কান্ট বিষয়টা বুঝলো। কান্ট তো শুধু সে বুদ্ধিবাদ স্বীকার করে না, সে তো শুধু অভিজ্ঞতাবাদ স্বীকার করে না। তাহলে সে কি? বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ এই দুটোর মধ্যে সমন্বয় করেছে না? তাহলে এই দুটোর মধ্যে যদি সমন্বয় করে তাহলে দুটোকে আমাকে নিতে হবে। তাহলে আমি দেখছি যে আ বা অভিজ্ঞতাবাদ থেকে আমরা পাচ্ছি নতুনত্বকে, আবার বুদ্ধিবাদ থেকে পাচ্ছি আমি অনিবার্যতাটাকে। তাহলে আমার মত অনুসারে মানে বিশেষ করে কান্টের মত অনুসারে কান্ট কি বলবে? সেই জ্ঞানটা যথার্থ হবে যে জ্ঞানের মধ্যে অনিবার্যতা থাকবে, হুম? যার মধ্যে নতুনত্ব থাকবে। তাহলে এবার তোমরা বলো যে এরকম জ্ঞান কি আদৌ সম্ভব? যে জ্ঞানটা অনিবার্য সত্য, যে জ্ঞানটা সার্বিক, সে আবার নতুনত্ব দেবে কি করে? নতুনত্ব দিতে হলে তো তাকে তো অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে, তাই কি না? ব্যাপারটা বুঝতে পারছো কিনা বলবে আমাকে। যে যদি নতুনত্ব দিতে হয় তাকে তো অভিজ্ঞতার উপর নির্ভর করতে হবে। আর কোনো জ্ঞান সেটা অনিবার্য, সেটা সার্বিক সত্য আবার নতুন জ্ঞান দেয়। এরকম কি আদৌ সম্ভব? মানে এইটাই হচ্ছে কান্টের দর্শনের প্রবলেম। মানে কান্টের দর্শনের প্রবলেম হচ্ছে হাউ আর পসিবল সিনথেটিক অ্যাপ্রাইজ জাজমেন্ট। কিভাবে, হ্যাঁ? এই যে পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান সম্ভব সেইটা দেখানো। পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান সম্ভব এটা দেখানো মানে? মানেটা কি? পূর্বতসিদ্ধ মানে কি? পূর্বতসিদ্ধ জ্ঞান মানে সেই জ্ঞান যে জ্ঞানের মধ্যে অনিবার্যতা থাকবে এবং কঠোরভাবে সার্বিকতা থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি? সেটা পূর্বদর্শিত। আর পূর্বদর্শিত সংশ্লেষক। সংশ্লেষক জ্ঞান মানে কি? সেই জ্ঞান যে জ্ঞান নতুনত্ব থাকবে যে জ্ঞানের মধ্যে। যে জ্ঞানের মধ্যে আমাদের জ্ঞানের জগৎকে বৃদ্ধি করার ক্ষমতা থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখছি যে পূর্বদর্শিত হওয়ার কারণে জ্ঞানটার মধ্যে অনিবার্যতা, সার্বিকতা থাকছে এবং আ বা সংশ্লেষক হওয়ার কারণে জ্ঞানের মধ্যে নতুনত্ব থাকছে। তাহলে প্রশ্ন হলো এমন কি কোনো অবধারণ, এমন কি কোনো জাজমেন্ট সম্ভব যে জ্ঞানটা বা যে জাজমেন্টটা অ্যাম আমাদের জ্ঞানের মধ্যে অনিবার্যতাটাকেও দেবে, আবার সেটা নতুনত্বকেও দেবে, সার্বিকতাও দেবে, এরকম কি জ্ঞান সম্ভব? এই যে প্রশ্ন, সেইটাকে প্রমাণ করা, সেটাকে দেখানোই কিন্তু কান্টের দর্শনে বড় সমস্যা। এই সমস্যাটা কি বুঝতে পেরেছো কিনা আগে বলো? সমস্যার সমাধান পরে হবে। আগে সমস্যাটা কি বুঝতে পেরেছো কিনা বলো? কান্টের দর্শনে এই যে এসএলএসটি সিলেবাসের মধ্যে রয়েছে যে আ বা কি বলা যায়? প্রবলেম অফ কান্টের দর্শনে প্রবলেম অফ ফিলোসফি যেটা রয়েছে সিনথেটিক অ্যাপারাইজ জাজমেন্ট, কান্ট প্রবলেম যেটা রয়েছে, কান্টের প্রবলেম যেটা রয়েছে, এই প্রবলেমটা আগে কি তোমরা বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা বলছি। প্রবলেমটা হচ্ছে এটা যে অভিজ্ঞতার দ্বারা যে জ্ঞান পাই, সে জ্ঞানের মধ্য থেকে আমরা কি পাই? নতুনত্ব পাই।
বুদ্ধি দ্বারা যে জ্ঞান পাই সেই জ্ঞানের মধ্যে কি পাই? অনিবার্যতা এবং সার্বিকতাকে পাই। এবার কান্ট যেহেতু বিচারবাদী দার্শনিক, তিনি বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় করেছেন, সেহেতু তিনি বলবেন সেই জ্ঞানটা যথার্থ হবে, হ্যাঁ? সেই জ্ঞানটাই প্রকৃত জ্ঞান হবে, যে জ্ঞানের মধ্যে অনিবার্যতা থাকবে, সার্বিকতা থাকবে এবং নতুনত্ব থাকবে। এই কারণে কান্ট তার দর্শনে এমন একটা অবধারণের অনুসন্ধান করছেন, যে অবধারণের মধ্যে এই ৩ টে বৈশিষ্ট্য থাকবে। ক্লিয়ার? এবার সেই অবধারণ অনুসন্ধান করতে গিয়ে কান্ট তার দর্শনে একটা অবধারণে উপনীত হলেন। কি অবধারণ? না সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট। পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান। পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান। এই জ্ঞানটাকে তিনি যথার্থ কেন বলছে? এই জ্ঞানটাকেই কেন তিনি যথার্থ বলছে? কারণ যারা বুদ্ধিবাদী দার্শনিক, বিষয়টা ভালো করে বুঝবে। যারা বুদ্ধিবাদী দার্শনিক, তারা বলছেন আ অ্যাপ্রারি অ্যানালাইটিক জাজমেন্ট হচ্ছে যথার্থ। যারা বুদ্ধিবাদী তারা কি বলছে? অ্যাপ্রারি অ্যানালাইটিক অর্থাৎ পূর্বতসিদ্ধ বিশ্লেষক অবধারণের জ্ঞানটা হচ্ছে যথার্থ। আর যারা অভি যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক তারা বলছে a posteriori, হ্যাঁ? সিনথেটিক জাজমেন্টটা হচ্ছে যথার্থ। মানে পরতসাধ্য সংশ্লেষক জ্ঞানটাই হচ্ছে প্রকৃত জ্ঞান এবং সেটাই যথার্থ। ক্লিয়ার? কিন্তু কান্ট এসে যেহেতু বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় করতে চেয়েছেন, তিনি এই বুদ্ধিবাদ থেকে একটা জিনিস নিয়েছে এবং অভিজ্ঞতাবাদ থেকে একটা জিনিস নিয়েছে। নিয়ে তিনি বলছেন সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট হচ্ছে যথার্থ না। কেন? কারণ সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট, অ্যাপ্রারি বা পূর্বতসিদ্ধ জ্ঞান হলো সেই জ্ঞান যে জ্ঞানের মধ্যে চরম সার্বিকতা এবং অনিবার্যতা এই বৈশিষ্ট্যটা রয়েছে এবং সিনথেটিক বা সংশ্লেষক হওয়ার কারণে সেই জ্ঞানের মধ্যে কি রয়েছে? না নতুনত্ব রয়েছে। তাহলে পূর্বতসিদ্ধ সংশ্লেষক জ্ঞান হলো এমন জ্ঞান যে জ্ঞানের মধ্যে অনিবার্যতা, নতুনত্ব এবং সার্বিকতা থাকার কারণে এই জ্ঞানটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এই কারণে কান্টের দর্শনে কি করে, কিভাবে একটা জ্ঞান, হ্যাঁ, অনিবার্য এবং সার্বিক সত্য হওয়ার পরেও সেটা নতুন জ্ঞান দিচ্ছে, সেটা প্রমাণ করাই হচ্ছে কান্টের দর্শনে প্রবলেম, সমস্যা। সমস্যাটা কি বুঝতে পারলে? আচ্ছা, বুঝতে যদি না পারো এই যে ভিডিওটা এটা আমি YouTube এ আমার থাকবে। সেটা তোমরা বারবার শুনবে। আশা করি বুঝতে পারবে বিষয়টা। হুম? আচ্ছা। এইবার কান্ট হচ্ছে কি করে সমস্যার সমাধান করবে? হ্যাঁ? কান্টের দর্শনে তার মেইন সমস্যাটা কি? হাউ আর synthetic apply judgment possible? এটাই হচ্ছে তার দর্শনের সমস্যা। সমস্যা। হ্যাঁ? আচ্ছা, একটু মিউট করো না। কেউ কিছু বলছো? হ্যাঁ, বলো। আচ্ছা, আমি 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 এগুলো দেবো। আমি এখন আসিনি। সেগুলো আস্তে বলবো। আমি বলবো। আমি আর যাইনি এখন সেদিকে। সেই জায়গাগুলোতে আমি যাইনি। আমি যাই আস্তে। এখন যতটুকু বলেছি অতটুকু তোমরা যদি বুঝতে পারো তাহলে আস্তে আমি আগের দিকে যাচ্ছি। তোমরা সেখানে বলবো, সব বলবো। হ্যাঁ? এখন শেষ হয়নি। অনেক বাকি। তাহলে যে আমরা দেখলাম যে তাহলে কান্টের দর্শনে কি করে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচনটা সম্ভব সেইটা প্রমাণ করাটাই সেইটা হচ্ছে কান্টের দর্শনে মেন প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোথায় ছিল কান্টের দর্শন প্রবলেম, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি কিন্তু তার ক্রিটিক অফ রিজন এই গ্রন্থটা কিন্তু রচনা করেছে। এই যে কান্টের দর্শনে এই যে প্রবলেম, হাউ আর পসিবল সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু তা কান্ট হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটা রচনা করেছে এবং কান্ট দেখিয়েছে গণিত থেকে, প্রকৃতি বিজ্ঞান থেকে, হ্যাঁ, এবং কি বলা যায়, তিনি বলছেন যে অধিবিদ্যার ভিত্তিও কিন্তু এই সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট। তাহলে কান্ট তিনি গণিত থেকে, প্রকৃতি বিজ্ঞান থেকে, হ্যাঁ, এবং তিনি বলছেন যে অধিবিদ্যার ভিত্তিও কিন্তু এই হচ্ছে সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট। এবার এই যে সিনথেটিক অ্যাপ্রারি জাজমেন্ট কাকে বলে?
তাহলে আমরা দেখলাম যে তিনি গণিতে, জ্যামিতিতে, প্রকৃতি বিজ্ঞানে এইগুলোতে তিনি পূর্বদর্শিত সংশ্লেষক জ্ঞান যে সম্ভব সেটা দেখিয়েছে। এবার সেটা দেখিয়েছে, কিভাবে দেখিয়েছে সেটা আমরা পড়বো, একটু পরেই পড়বো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্টটা কাকে বলে? কাকে বলে? পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ কাকে বলে? দেখো, পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ হচ্ছে এমন এক প্রকার অবধারণ, যে অবধারণ অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, কিন্তু নতুন জ্ঞান প্রদান করে। আবার বলছি, পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ কি অবধারণ? না, পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ হলো সেই অবধারণ, যে অবধারণ অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয়, যে অবধারণ অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় কিন্তু নতুন জ্ঞান প্রদান করে, তাকে বলা হয় পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ। এবার কোনো অবধারণকে পূর্বদর্শিত সংশ্লেষক হতে গেলে, হ্যাঁ, তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে আমরা দেখছি যে পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ সেটা কি হবে? অভিজ্ঞতা পূর্ব হবে। এবং সেটা শুধু অভিজ্ঞতা পূর্ব হবে এমন নয়, তার সাথে সাথে সেই অবধারণটা কিন্তু আমাদের জ্ঞানের জগৎকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এবং এই অবধারণটা কি হবে? সার্বজনীন এবং আবশ্যিক হবে। তাহলে আমরা দেখছি যে একটা পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ হতে গেলে তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? না, সেটা অভিজ্ঞতার উপর নির্ভরশীল হবে না। আর কি? না, অভিজ্ঞতার উপর নির্ভরশীল না হলেও সেটা নতুন জ্ঞান প্রদান করবে। আর কি? না, পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ সেটা কঠোরভাবে সার্বিক হবে এবং সেটা আবশ্যিক সত্য হবে। এবং সেটা এই পূর্বদর্শিত সংশ্লেষক অবধারণ আমাদের জ্ঞানের জগৎকে বাড়তে সাহায্য করবে। হ্যাঁ? এবং তিনি বলছেন, কান্ট বলছেন, গণিতের জ্ঞান, প্রকৃতির বিজ্ঞানের জ্ঞান, জ্যামিতির জ্ঞান, হ্যাঁ? এবং অধিবিদ্যা, ইভেন মেটাফিজিক্স, হ্যাঁ? তারও ভিত্তি কিন্তু এই পূর্বদর্শিত সংশ্লেষক জ্ঞান। ক্লিয়ার? এইবার আমরা পূর্বদর্শিত সংশ্লেষক জ্ঞান কাকে বলে, হ্যাঁ, সেটা তো আমরা জানলাম। এবার তোমাদের জানতে হবে যেটা, এই যে পূর্বদর্শিত সংশ্লেষক জ্ঞানের যে উদাহরণ তিনি কি দিয়েছে সেইটা কিন্তু আমাদের একটু জানতে হবে। কি উদাহরণ দিয়েছে? সবথেকে গণিত থেকে যে উদাহরণটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ৭ যুক্ত ৫ সমান ১২। এই যে উদাহরণ, এই জ্ঞানটাকে তিনি বলছেন পূর্বদর্শিত এবং সেটা সংশ্লেষক। এবার প্রশ্ন হতে পারে যে ৭ যুক্ত ৫ সমান ১২ এই জ্ঞানটা কি করে পূর্বদর্শিত হচ্ছে? অর্থাৎ কি করে এই জ্ঞানটা আ চরমভাবে সার্বিক এবং অনিবার্য হচ্ছে? এবং তার সাথে, সাথে এই জ্ঞানটা কি করে নতুন তথ্য প্রদান করছে সেটা ব্যাখ্যা করে দাও। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। হ্যাঁ কি না? দেখো, কান্ট গণিত থেকে যে উদাহরণটা দিয়েছে যে ৭ যুক্ত ৫ সমান ১২, এইখানে দেখবে তুমি যদি বিশ্লেষণ করো, আমি বলে দিই, ৭ যুক্ত ৫ কে তুমি উদ্দেশ্য ধরো এবং ১২ কে তুমি বিধিও ধরো। ক্লিয়ার? ৭ যুক্ত ৫ কে তুমি কি ধরবে? উদ্দেশ্য। আর ১২ কে কি ধরবে? বিধিও। আমি বলেছি ৭ যুক্ত ৫ সমান ১২, এই অবধারণটা কি অবধারণ? পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক। পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক অবধারণ। এবার সংশ্লেষক অবধারণের ডেফিনিশন কি? ডেফিনিশন হচ্ছে যার উদ্দেশ্য পদকে বিশ্লেষণ করলে বিধিয়কে পাওয়া যায় না। বিধিয় কি করে? নতুন জ্ঞান দান করে। তাহলে ৭ যুক্ত ৫ সমান ১২, এই জ্ঞানটার ৭ যুক্ত ৫ কে তুমি ধরো উদ্দেশ্য আর ১২টাকে তুমি ধরো বিধিয়। তাহলে ৭ যুক্ত ৫ কে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে কিন্তু তুমি ১২র ধারণা পাবে না। ১২র ধারণাটা কিন্তু সম্পূর্ণ নতুন ধারণা। ৭ মধ্যেও কোথাও কি ১২র ধারণা লুকিয়ে আছে? বলো, আছে কি? নেই। যুক্ত চিহ্নের মধ্যে কোথাও কি ১২ লুকিয়ে আছে? নেই। ৫ মধ্যে কি কোথাও ১২ আছে? নেই। তাহলে ৭ যুক্ত ৫ এইটা যদি সাবজেক্ট হয়, তাহলে এই সাবজেক্টকে বিশ্লেষণ আমি এতক্ষণ ধরে করলাম, তার মধ্যে কি আমি ১২ পেলাম? পেলাম না। ১২টা কি? বিধিয়। তাহলে উদ্দেশ্যকে বিশ্লেষণ করে আমি বিধিয়কে পাইনি। কিন্তু বিধিয়টা মানে ১২টা সেটা কিন্তু নতুন জ্ঞান দেয়। ১২র ধারণা একটা নতুন ধারণা, নতুন জ্ঞান প্রদান করে। তাহলে এটা সংশ্লেষক হয়ে গেল। আবার এই জ্ঞানটা পূর্বদর্শিত। কি করে পূর্বদর্শিত? ৭ যুক্ত ৫ সমান যে ১২ হয় সেটা পূর্বদর্শিত না। কেন? মানে পূর্বদর্শিত জ্ঞান হতে গেলে তার মধ্যে কটা বৈশিষ্ট্য থাকতে হয়। কি, কি বৈশিষ্ট্য আমি বলেছিলাম তোমাদের? পূর্বদর্শিত জ্ঞান হতে গেলে কিছু বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য লাগে। সেই বৈশিষ্ট্যগুলো আমি কি, কি বলেছিলাম কারোর মনে আছে?
কি, কি বৈশিষ্ট্য লাগে পূর্বদর্শিত জ্ঞান হতে গেলে? কেউ বলতে পারবে? না, কোন জ্ঞানকে পূর্বদর্শিত হতে গেলে তার মধ্যে ২ টো বৈশিষ্ট্য থাকতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ, কঠোরভাবে সার্বিক এবং অনিবার্য হতে হবে। তাই তো? তাহলে ৭ যুক্ত ৫ সমান ১২ এই জ্ঞানটা কঠোরভাবে সার্বিক। কঠোরভাবে সার্বিক মানে? মানে আমার কাছে ৭ যুক্ত ৫ সমান ১২। এবার তোমরা যারা ক্লাস করছো তোমরা সকলে বলো, তোমাদের কাছে কি ৭ যুক্ত ৫ সমান ১২ নয়? ১২? শুধু আমার এই দেশে ৭ যুক্ত ৫ সমান ১২ নয়। তুমি যে দেশেই যাবে সে দেশের লোক বলবে ৭ যুক্ত ৫ সমান ১২। তাহলে এটা কঠোরভাবে সার্বিক এবং অনিবার্য সত্য। হুম? তাহলে দেখো ৭ যুক্ত ৫ সমান ১২ এই জ্ঞানটা যেমন অনিবার্য সত্য, হ্যাঁ? ঠিক তেমনভাবে আচ্ছা, আচ্ছা। বুদ্ধিবাদীরা বিশ্লেষক বলছে কিন্তু এরা সংশ্লেষক কেন বলছে আমি সেটা সেই ব্যাখ্যাটা তো আমি তো বললাম তোমাকে। কি বললাম? যে ৭ যুক্ত ৫ সমান ১২ এই জ্ঞানটা সংশ্লেষক। কেন সংশ্লেষক? আমি কি বললাম? ৭ যুক্ত ৫ কে তুমি ধরবে উদ্দেশ্য। ১২ টাকে তুমি কি ধরবে? বিধেয়। তুমি ৭ যুক্ত ৫ কে বিশ্লেষণ করলে তুমি কি ১২ র ধারণা পাও? আমাকে এইটা বলো। সংশ্লেষক কাকে বলি? সংশ্লেষকের ডেফিনিশন আমি কি বলেছি? যার উদ্দেশ্যকে বিশ্লেষণ করলে বিধেয় পাওয়া যায় না। হ্যাঁ? ৭ যুক্ত ৫ সমান ১২ এটাকে হ্যাঁ, বুদ্ধিবাদীরা জাস্ট এইটাই বলবে। বুদ্ধিবাদীরা যেটা বলছে, বুদ্ধিবাদীরা বলছে ৭ যুক্ত ৫ সমান যে ১২ এই জ্ঞানটাকে তুমি যেহেতু অস্বীকার করলে স্ববিরোধিতা দেখা দেয়। হ্যাঁ? তুমি যদি বলো ৭ যুক্ত ৫ সমান ১২ নয়। তাহলে স্ববিরোধিতা হচ্ছে না? ৭ যুক্ত ৫ সমান তো ১২। তাহলে এইটা অস্বীকার করছো, স্ববিরোধিতা দেখা দিচ্ছে এবং হচ্ছে আ কি বলা যায়? এই জ্ঞানটা জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না, সে তো এটা বিশ্লেষক। তারা এইভাবে বিষয়টাকে বিশ্লেষণ করেছে। যারা বুদ্ধিবাদী। হ্যাঁ? এবং এই জ্ঞানটাকে জানার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। মোদ্দা কথা হচ্ছে এটা, অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। এটা বুদ্ধির দ্বারা, যুক্তির দ্বারা জানছি। সেই দৃষ্টিকোণ থেকে এটা বিশ্লেষণ। কিন্তু কান্ট এই বিষয়গুলোকে সম্পূর্ণ অন্যরকম করে একটু ব্যাখ্যা করেছে। কিরকম? না এই উদ্দেশ্য পদের ধারণাকে বিশ্লেষণ করলে বিধেয় পদের ধারণাটাকে পাওয়া, হ্যাঁ? এইরকম করে তারা বলেছে। তাহলে এই ৭ যুক্ত ৫ সমান ১২ তাহলে ৭ যুক্ত ৫ এইটা যদি সাবজেক্ট হয় কান্টের মত অনুসারে, আর ১২ ধারণার যদি প্রেডিকেট হয় তাহলে ৭ যুক্ত ৫ কে বিশ্লেষণ করলে কিন্তু কোথাও ১২ র ধারণাটা পাচ্ছি না। তাহলে উদ্দেশ্যকে বিশ্লেষণ করে যেহেতু বিধেয়টাকে পাচ্ছি না এবং এই ১২ র ধারণাটা সম্পূর্ণ নতুন। আর যেহেতু এটা সম্পূর্ণ নতুন, সেহেতু এটা কি নতুন জ্ঞান প্রদান করছে, সেহেতু এটা সংশ্লেষণ। তো এইভাবে কিন্তু কান্ট বিষয়টাকে ব্যাখ্যা করেছে। বুঝতে পারছি? এইবার আহ তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কান্টের দর্শনে কোপারনিকীয় রিভলিউশন। হুম? কান্টের দর্শনে কি বলা যায়? আচ্ছা। আর এক্সাম্পল বলতে তোমরা প্রত্যেক ঘটনার কারণ আছে এরকম একটা পদার্থবিজ্ঞান থেকে কি বলা যায়? পদার্থবিজ্ঞান থেকে বলছি। ওই উম কার্য-কারণ থেকে একটা এরকম একটা উদাহরণ দিয়েছে। প্রত্যেক কার্যের কারণ আছে। তারপরে এই জ্যামিতি থেকে একটা উদাহরণ আছে দেখবে কান্টের বইটাতে। আ যেখানে তিনি বলছেন যে ২ টি বিন্দুর মধ্যে সরল রেখা হচ্ছে কি? না সর্বাপেক্ষ ক্ষুদ্রতম দূরত্ব এরকম একটা উদাহরণ আছে। আমি আপাতত তোমাদের এর মধ্যে আমি ৭ যুক্ত ৫ সমান ১২ এই উদাহরণটাই নিয়েছি। এটা প্রচলিত উদাহরণ বলে। উনি কিন্তু এছাড়াও আমি বললাম কি? না জ্যামিতি থেকে উদাহরণটা নিয়েছে কি? না সরল রেখা কি? সরল রেখা হচ্ছে ২ টি বিন্দুর মধ্যে সর্বাপেক্ষ ক্ষুদ্রতম দূরত্ব এটা। আর প্রত্যেক কার্যের কারণ রয়েছে। আর হচ্ছে আর কি উদাহরণ দিয়েছে? উম বলো? হ্যাঁ, পরিবর্তন মাত্রই কারণ আছে। জাস্ট ওটা হ্যাঁ, ওটাই আমি বলছি। হ্যাঁ। তো এইগুলোকে তিনি কিন্তু পূর্বদসিদ্ধ সংশ্লেষক জ্ঞান বলছে। হ্যাঁ? আমি কিন্তু এখান থেকে শুধু গণিত থেকে আমি উদাহরণটা নিলাম। ওটা বোঝাতে একটু সুবিধা হয়। এই কারণে আমি নিলাম। কিন্তু আ কিন্তু এছাড়াও তিনি বললেন না হ্যাঁ, বলো? আচ্ছা, আচ্ছা শোনো। আমি বলি। অধিবিদ্যার বচনগুলো কিভাবে পূর্বদর্শিত সংশ্লেষক হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। কান্ট কিন্তু না
যেরকম হিউম অধিবিদ্যাকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে, কান্ট কিন্তু সেই রকম ভাবে অধিবিদ্যাকে অস্বীকার করেনি। কান্ট কিন্তু সীমাবদ্ধভাবে অধিবিদ্যাকে স্বীকার করছে এবং অধিবিদ্যার জ্ঞানগুলো কিভাবে পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক হচ্ছে আ সেইটা বোঝাতে গিয়ে কান্ট বলছেন যে, "আমি সেই প্রকার অধিবিদ্যাকে স্বীকার করি", কান্ট বলছেন, "আমি সেই অধিবিদ্যাকে স্বীকার করি, যে অধিবিদ্যাকে স্বীকার না করলে অভিজ্ঞতা গ্রাহ্য জগৎকে ব্যাখ্যা করা যাবে না।" আবারও বলছি লাইনটা। কি? কান্ট বলছে, "অধিবিদ্যা কিন্তু আমি মানি না।" কেন মানি না বলো তো? না, অধিবিদ্যাকে আ মানলে কি হবে? বিভিন্ন ধরনের অসুবিধা হবে। কারণ অভিজ্ঞতা ওই কি বলে যে অধিবিদ্যা তো কি? কি নিয়ে আলোচনা করে? অধিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? অধিবিদ্যা মেটাফিজিক্স। মেটা মতলব বিয়ন্ড আর ফিজিক্স মতলব না এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্ট মানে যে ওয়ার্ল্ড যেটা হচ্ছে অভিজ্ঞতা গ্রাহ্য যে জগৎ সেটা। তাহলে বিয়ন্ড এক্সপেরিয়েন্স যে অবজেক্ট গুলো রয়েছে সেইগুলো নিয়ে যেখানে ডিল করা হয় সেটা অধিবিদ্যা। কান্ট বলছে আমি ওই ধরনের অধিবিদ্যাকে মানি না। তাহলে কোন অধিবিদ্যা আছে? বলছে যে অধিবিদ্যাকে স্বীকার না করলে আমি অভিজ্ঞতা গ্রাহ্য জগৎকেই ব্যাখ্যা করতে পারব না। সেই অধিবিদ্যাকে কখনো অস্বীকার করা যায় না। সেই অধিবিদ্যাকে স্বীকার করতেই হবে। বলছে তাহলে সেই অধিবিদ্যাগুলো কোনগুলো? কান্ট যে এই যে বুদ্ধির প্রকারের কথা বলেছে, ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। হুম? কান্ট যে দেশ কালের কথা বলছে। তুমি দেশকে এবং কালকে, হ্যাঁ? তুমি কি অভিজ্ঞতার দ্বারা পাও? পাই। আমরা অভিজ্ঞতার দ্বারা পাই না। কিন্তু আমাদের যত জ্ঞান হয় সেই দেশ কালের আ মধ্যে দিয়ে কিন্তু সেগুলো আস্তে, আস্তে পড়াবো আমি। মধ্যে দিয়েই কিন্তু আমাদের জ্ঞানগুলো হয়। তো সেইগুলো হচ্ছে কি? অধিবিদ্যক বিষয়বস্তু। হুম? কিন্তু সেই বিষয়বস্তুগুলোকে যদি আমি অস্বীকার করি, আমি কি আমার অভিজ্ঞতা গ্রাহ্য জগৎকে বা আমার অভিজ্ঞতাকে, আমার জ্ঞানকে ব্যাখ্যা করতে পারবো? পারব না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু কান্ট ওইগুলোকে মেনেছে, স্বীকার করেছে। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, কান্ট কোনটা স্বীকার করে না? তোমাকে আমি 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 এর উত্তরটা আমি বলে দিচ্ছি। কান্ট কোনটা স্বীকার করে না। দেখো, এইটা কিন্তু আমি যে উত্তরটা আলোচনা করেছি না তার মধ্যে থেকেই কিন্তু বলা হয়ে গেছে। এটা না বলার কোনো অপেক্ষা থাকে না। দেখো, আমরা দেখছি যে যেটা অ্যানালাইটিক জাজমেন্ট বিষয়টা ভালো করে বুঝবে, হ্যাঁ? যেটা অ্যানালাইটিক জাজমেন্ট সেটা কিন্তু আমাদের কোনো নতুন জ্ঞান দিচ্ছে না। যেটা সিনথেটিক জাজমেন্ট সেটা নতুন জ্ঞান দেয়। যেটা মানে অ্যাপ্রিওরি জাজমেন্ট সেটা হচ্ছে অভিজ্ঞতার উপর নির্ভর করে না, কিন্তু অনিবার্য জ্ঞান দেয়। আর যেটা অ্যাপিস্টোলারাইজ সেটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। তো এই জাজমেন্ট গুলোকে স্টেপ বাই স্টেপ এই ৪ টা জাজমেন্টকে নিয়ে কান্ট কিন্তু আবার ৪ টা জাজমেন্টের কথা বলছে, হ্যাঁ? টোটাল ৪ টা জাজমেন্টের কথা বলছে। সেই ৪ টা জাজমেন্টের মধ্যে আ তিনি যে জাজমেন্টটাকে একদম যথার্থ, সঠিক, যে জাজমেন্টটা মেইন গুরুত্বপূর্ণ তার দর্শনে, হ্যাঁ? সেটা বলতে গিয়ে তিনি পূর্বতঃসিদ্ধ সংশ্লেষক বা উম কি বলা যায়? সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্টের কথা বলছে। ক্লিয়ার? এইটা কে স্বীকার করেছে? বিষয়টা বুঝবে। কে স্বীকার করেছে? কান্ট। কোন জাজমেন্টের কথা বললাম? না, সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্ট। এবার যারা বুদ্ধিবাদী তারা কোনটাকে মানছে? যেটা অ্যানালাইটিক এবং অ্যাপ্রাই মানে পূর্বদসিদ্ধ বিশ্লেষক। ক্লিয়ার? পূর্বদসিদ্ধ বিশ্লেষকে কে মানলো? বুদ্ধিবাদী। এবার পরতসাধ্য সংশ্লেষক, পরতসাধ্য সংশ্লেষক এই জাজমেন্টটাকে সঠিক কে মানলো? অভিজ্ঞতাবাদী। তাহলে পড়ে থাকলো কোনটা? বলো? পরতসাধ্য সংশ্লেষক কেন? হ্যাঁ, ঠিক। তাহলে ওইটা অসম্ভব। কারণ ওটা স্ববিরোধী। যেটা পরতসাধ্য সেটা বিশ্লেষক হয় না। সেটা স্ববিরোধী। হ্যাঁ? এই কারণে কান্ট ওই জাজমেন্টটাকে অস্বীকার করেছে। আর বাকি কান্ট পূর্বদূষিত সংশ্লেষক জাজমেন্টকে স্বীকার করেছে। আর বাকি দুটো কারা, কারা স্বীকার করে আমি বলে দিলাম। তাহলে বাকি যেটা পড়ে থাকলো ওইটা কান্ট মানে না। কারণ ওটা স্ববিরোধী। হুম? এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কান্টের আ কোপার্নিকো রিভলিউশন বা কান্টের হচ্ছে কি বলা যায়? আ যে তার দর্শনে আ যে তিনি দাবি করেন যে তার তত্ত্বটি
কোপার্নিকাসের সঙ্গে তিনি তুলনা করেন, কোপার্নিকো রিভলিউশনের সঙ্গে, কোপার্নিকো বিপ্লবের সঙ্গে, সেই জায়গাটা আমরা পড়ব। সেই জায়গাতে কি বলা হয়? দেখো, এইখানে যে সিলেবাসের মধ্যে রয়েছে যে কোপার্নিকাস রিভলিউশন ইন ফিলোসফি, হ্যাঁ? বলতে কিন্তু কান্ট সেই মতবাদকে বোঝায়, হ্যাঁ? কোন মতবাদকে? না, যার মতে জ্ঞান হচ্ছে বস্তুর সঙ্গে নিজেকে মানিয়ে নেয় না। জ্ঞান বা মন বস্তুর সঙ্গে নিজেকে মানিয়ে নেয় না। বরং কি হয়? না, বস্তুই মানুষের জ্ঞানের নির্ধারিত মানসিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদেরকে আ প্রতিভাত করে বা প্রভাবিত করে। সেটাই হচ্ছে কান্টের দর্শনে কোপার্নিকো রিভলিউশন। কান্টের দর্শনে এইটাকে কোপার্নিকাসের রিভলিউশনের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন? এ এই গল্পটা আমি বলতে চাই না, বেকার। তোমরা সকলে জানো। গল্পটা কি? না, আগে ছিল এরকম যে সূর্যকেন্দ্রিক। মানে সূর্যটা হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে। পৃথিবীটা স্থির। মানে টলেমির সময়ে এইটা ছিল। এবং তারা বিশ্বাস করত যে কোনো একজন মানুষ যদি একটা আ মধ্যে মাঠে গিয়ে যদি দেখে, অবজার্ভ করে, সে দেখতে পাবে যে সে এক জায়গায় চুপচাপ শুয়ে আছে। কোনো পরিবর্তন হচ্ছে না, কিছু হচ্ছে না। কিন্তু সূর্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এর দ্বারা এটা প্রমাণিত করছিল তারা যে পৃথিবীটা নাকি স্থির, সূর্য তার চারিদিকে ঘোরে। কিন্তু পরবর্তীকালে কোপার্নিকাস সেটা এসে প্রমাণ করলেন একদম বিপরীত একটা মতবাদ। কি মতবাদ? যে না, পৃথিবীটা হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরে, সূর্যটা স্থির। হ্যাঁ? তো এই মতবাদের সঙ্গে কান্ট বলেন যে আমি যে মতবাদটা দিচ্ছি সেই মতবাদটা হচ্ছে সম্পূর্ণ, কি বলা যায়, যুগান্তকারী। কোপার্নিকাস যেমন বিপ্লব সৃষ্টি করেছে জ্যোতির্বিজ্ঞানে, সেই রকম জ্ঞানের রাজ্যেও আমি একটা বিপ্লব সৃষ্টি করেছি। সেই বিপ্লবটা হচ্ছে কোপার্নিকো বিপ্লব নামে পরিচিত। সেই বিপ্লবটা কি? সেই বিপ্লবে বলা হচ্ছে যে আমাদের যে জ্ঞান হয় না, একদম এক লাইনে মনে রাখবে, আমাদের যে জ্ঞান হয়, আগে বিশ্বাস করা হতো জ্ঞান লাভ করার ক্ষেত্রে আমার মনটাকে বিষয়ের মতো হতে হবে। আমার মনটাকে কার মতো হতে হবে? না, বিষয়ের মতো হতে হবে। এটা আগে মতবাদ ছিল, কান্টের আগে। কিন্তু কান্ট এসে বলল, না, জ্ঞান লাভ করার ক্ষেত্রে আমার মনটাকে বিষয়ের মতো নয়, ওই বিষয়টাকে আমার মনের মতো হতে হবে। অর্থাৎ ওই বিষয়টাকে আমার জ্ঞানের আকারে, আমার মনের আকারে, জ্ঞানের আকারে আকারিত হতে হবে, তবেই জ্ঞান হবে। এই যে সম্পূর্ণ একটা বিপরীত কথা বলল জ্ঞানের রাজ্যে, যেটা কান্টের আগে কেউ বলেনি, সেটাই হচ্ছে কান্টের দর্শনে কোপার্নিকো রিভলিউশন নামে পরিচিত। অর্থাৎ কান্টের পূর্ববর্তী যে মতবাদ, মানে যারা ছিল, তারা কান্টের পূর্ববর্তী অধিকাংশ দার্শনিক কি মনে করতো বলতো? মনে করতো মানুষের জ্ঞান কি, হুম, বস্তুর সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মানুষের জ্ঞানটাকে, মানে মানুষের জ্ঞানকে অর্থাৎ মনকে বস্তুর মতো করে হতে হবে। হ্যাঁ, বস্তু যেমন, হ্যাঁ, জ্ঞানকে তেমন হতে হবে। বস্তুটা যেমন আমার জ্ঞানকে বা আমার মনকে তেমন হতে হবে। অর্থাৎ বস্তু ছিল কি? না, জ্ঞানের কেন্দ্র। এই বস্তুটা ছিল জ্ঞানের কেন্দ্র। কিন্তু কান্ট এসে নতুন কথা বলেছে। কি নতুন কথা? তিনি বলছে বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান, হুম, সেটা নির্ভর করে কার উপরে? না, আমাদের অর্থাৎ মানুষের মনের উপরে নির্ভর করে। মন কেবল কি করে? মন কেবল তথ্যটাকে গ্রহণ করে না, বরং কি করে? না, সেই তথ্যকে সংগঠিত করে, সেটাকে বিন্যস্ত করে, সেটাকে বুদ্ধির আকারে আকারিত করে। তারপরেই না জ্ঞান হয়। এইগুলো কিন্তু কান্টের আগে কেউ বলেনি। তো সেই কারণে কান্ট বলেন, তাই মন হচ্ছে আমাদের জ্ঞানের কেন্দ্র। আগে বলা হতো যে কান্টের আগে, আগে কি বলা হতো? বস্তু হচ্ছে আমাদের জ্ঞানের কেন্দ্র। কিন্তু কান্ট এসে বলল, না, বস্তু জ্ঞানের কেন্দ্র নয়। আমাদের জ্ঞানের কেন্দ্র হচ্ছে আমাদের মন। না কেন? কারণ ওই বস্তুটা যতক্ষণ না পর্যন্ত, হ্যাঁ, আমাদের জ্ঞানের আকারে, আমাদের মনের আকারে আকারিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জ্ঞান হয় না। এই যে একটা যুগান্তকারী আবিষ্কার, যুগান্তকারী পরিবর্তন, এটাকেই কিন্তু কান্টের দর্শনে কোপার্নিকীয় রিভলিউশন বলা হচ্ছে। এইখানে আর কিছু পড়ার মতো, জানার মতো কোপার্নিকাসের বিপ্লবের মধ্যে নেই। এই জায়গাটা বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে কোপার্নিকাসের কি বলা যায়, আহ, বিপ্লবের তাহলে মূল বক্তব্যটা কি? না, মানুষের মন কেবল বাহ্য জগতের
তথ্যটাকে গ্রহণ করে না। কি করে সে? না এই ক্ষেত্রে মন কিন্তু আমাদের থাকে সক্রিয়। মন সেই তথ্যটাকে নিজস্ব নিয়ম অনুসারে সেটাকে সংগঠিত করেই কিন্তু আমাদের জ্ঞান সৃষ্টি করে। মানে মন তার নিজের আকারে আকারিত করে, বুদ্ধি তার জ্ঞানের আকারে আকারিত করলেই যে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তার আকারে আকারিত করলেই তবেই কিন্তু আমাদের জ্ঞানটা হয়। হলো? এইটা হচ্ছে কান্টের দর্শনে কোপার্নিকাস রিভলিউশন। এটা কি বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে আস্তে, আস্তে সব ক্লাসে বোরিং হয়ে যে যার আস্তে, আস্তে বেরিয়ে চলে যাচ্ছে। ক্লাসে দেখতে পাচ্ছি না বোধহয় আছে সকলে? না, সবাই বেরিয়ে গেছে। আর সেরকম কেউ নেই। মোটামুটি ১ম এ সব আবেগে উদ্যমে আছে, তারপর একটুক্ষণ পর যে যার বেরিয়ে যায়। আচ্ছা, এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে উম আ এবার তাহলে এই যে কোপারনিকাসের যে বিপ্লবের কথা বললাম, সেখানে তাহলে আমরা আ বুঝতে পারলাম যে কোপার্নিকীয় রিভলিউশনটা কি। এইবার আমাদের কান্টের দর্শনে যেটা জানতে হবে সেটা হচ্ছে সিলেবাসের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কান্টের স্পেস অ্যান্ড টাইম। হুম? দেশ-কাল। কান্টের দেশ এবং কালের ধারণা। এই দেশ-কালের ধারণাটা কি? কান্টের দেশ-কালের ধারণাটা কি? দেখো, কান্টের মত অনুসারে কান্ট হচ্ছে তার জ্ঞান তত্ত্বে না এই স্থান, কাল অর্থাৎ দেশ এবং কালকে তার দর্শনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তার মত অনুসারে স্থান ও কাল সেটা কি? সেটা হচ্ছে বাহ্য জগতের কোনো বাস্তব ধর্ম নয়। এই দেশ এবং কাল সেটা কিন্তু বাহ্য জগতের কোনো বাস্তব ধর্ম নয়, যেটাকে তুমি চোখে দেখতে পাবে। বরং এই দেশ এবং এই কালটা কি কান্টের মত অনুসারে? কান্টের মত অনুসারে এই দেশ এবং কাল হচ্ছে মানুষের সংবেদনী শক্তির, তিনি কিন্তু ২ ধরনের শক্তির কথা বলে। একটা হচ্ছে সংবেদনী শক্তি, আর একটা হচ্ছে বুদ্ধি শক্তি। একটা হচ্ছে সেনসিবিলিটি, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এই ২ টো শক্তির কথা তিনি বলেন। তাহলে কান্টের মত অনুসারে এই যে কি বলা যায় দেশ এবং কাল, হ্যাঁ? বা স্পেস এবং টাইম সেটা কি? না মানুষের সংবেদনী শক্তির, হ্যাঁ? পূর্ব নির্ধারিত ফর্ম, যেটাকে কান্ট বলছেন যে স্পেস অ্যান্ড টাইম হচ্ছে আ 2 ফর্ম অফ সেনসিবিলিটিস। অর্থাৎ দেশ এবং কাল হলো কি? না আমাদের সংবেদনী শক্তির, হ্যাঁ? ২ টো পূর্ব স্বীকৃত ফর্ম। মানুষের সমস্ত জ্ঞান কিন্তু এই দেশ এবং কালের মাধ্যমেই কিন্তু আমাদের হয়ে থাকে। তাই দেশ ও কাল ছাড়া আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা সম্ভব নয়। এবার ১ম কথা হচ্ছে তাহলে আমরা জানলাম যে কান্টের মত অনুসারে এই যে দেশ-কাল, সেই দেশ-কাল আমাদের যত জ্ঞান হয় দেশ-কালের মধ্যে দিয়ে আমাদের জ্ঞান হয়। কিন্তু এই দেশ-কালটাকে কান্ট কি বলেছে? আবারও লাইনটা বলছি। কান্টের মত অনুসারে দেশ এবং কাল হলো আমাদের সংবেদনী শক্তির পূর্বদসিদ্ধ আকার। বোঝাতে পারছি? কি? কান্টের মতে দেশ এবং কাল কি? সংবেদনী শক্তির বা বা সেনসিবিলিটির প্রি-ফর্ম। মানে আমাদের যে সংবেদনী শক্তি রয়েছে, আমাদের যে সংবেদন হয় অর্থাৎ এই যে বিষয়বস্তুর জ্ঞান যে আমার হয়, সেই সংবেদনটা কিন্তু এই দেশ এবং কালের আকারে আকারিত হয়েই হয়। এই কারণে সংবেদনী শক্তির প্রি-ফর্ম হিসাবে দেশ এবং কালকে স্বীকার করা হয়। এবার প্রশ্ন হচ্ছে যে এই দেশটা কি? স্থানটা কি? কালটা কি? দেশ কি? না স্পেস হলো মানুষের বাহ্যিক সংবেদন। হুম? বাহ্যিক সংবেদনের যেটা অ্যাপ্রাই ফর্ম যার মাধ্যমে আমরা বাহ্য জগতের বিষয়বস্তুগুলোকে উপলব্ধি করি সেটা হচ্ছে স্পেস। আর টাইম কি? না টাইম হচ্ছে মানুষের অন্তঃসংবেদনের প্রি-ফর্ম, যার মাধ্যমে আমরা নিজের মানসিক অবস্থা এবং সমস্ত ঘটনাকে ধারাবাহিকভাবে উপলব্ধি করতে পারি, সেটাই হচ্ছে টাইম। তাহলে আমরা দেখছি স্পেস হচ্ছে বাহ্যিক সংবেদন, স্পেস মানে যেটাকে আমি বলছি জায়গা, স্থান, সেটা হচ্ছে বাহ্যিক সংবেদন। আর টাইমটা কি? টাইমটা হচ্ছে মানুষের অন্তঃসংবেদন। মানে যেটাকে সময় বলছি। সময়টা হচ্ছে অন্তঃসংবেদন। তাহলে এই স্পেস এবং টাইম সম্পর্কে বলতে গিয়ে কান্ট বলছেন যে এই স্পেস এবং টাইম অর্থাৎ দেশ এবং কাল কিন্তু অভিজ্ঞতালব্ধ নয়।
দেশ এবং কালটা অভিজ্ঞতা লব্ধ নয়। তাহলে সেটা কি? বলছে এই দেশ এবং কাল, স্পেস এবং টাইম হচ্ছে অভিজ্ঞতা থেকে উৎপন্ন হয় না। এই দেশ এবং কাল অভিজ্ঞতা পূর্ব, হ্যাঁ? এগুলো অভিজ্ঞতার পূর্ব থেকেই কিন্তু মানুষের মনের মধ্যে বিদ্যমান থাকে। তাই এইগুলোকে তিনি কি বলছেন? না, এই দেশ এবং কাল হলো অভিজ্ঞতার পূর্ব শর্ত। অভিজ্ঞতার শর্ত এইগুলো। যদি দেশ এবং কাল না থাকে তাহলে আমাদের অভিজ্ঞতা সম্ভব নয়। এমন কোনো অভিজ্ঞতা আমাদের হতে পারে না যেটা কোনো দেশে হয় না বা যেটা কোনো কালে হয় না। তারপরে কান্ট বলছেন যে এই যে দেশ এবং কাল, হ্যাঁ? এই দেশ এবং কাল হচ্ছে স্পেস এবং টাইম হচ্ছে অ্যাপ্রাই ফর্ম, অর্থাৎ পূর্বদসিদ্ধ আকার। এই দেশ এবং কাল কি? না বলছে এই স্পেসটা হচ্ছে আউটার সেন্স এর রূপ, অর্থাৎ আমি একটু আগেই বলেছি স্পেসটা, জায়গাটা বা স্থানটা কি? না সেটা হচ্ছে বাহ্য রূপ। আর টাইমটা কি? ইনার সেন্স, অন্তরূপ। আর আমাদের যে সমস্ত অভিজ্ঞতা এই দুটি রূপের মধ্যে দিয়েই কিন্তু আমরা লাভ করে থাকি। হ্যাঁ? এই দেশ এবং কাল এই দুটি রূপের মধ্যে থেকেই আমরা লাভ করে থাকি। স্পেস এবং টাইম কিন্তু কোনো বস্তুর ধর্ম নয়। স্পেস এবং টাইম কোনো বস্তুর ধর্ম নয়। তাহলে আমরা প্রথমত জানলাম স্পেস এবং টাইমকে আমরা অভিজ্ঞতার দ্বারা পাই না। তারপরে আমরা জানলাম কি? না এই স্পেস এবং টাইম যেটা, সেটা হচ্ছে কি পূর্বতঃসিদ্ধ। তারপরে কি জানলাম? না স্পেস এবং টাইম অর্থাৎ দেশ এবং কাল সেটা কি? না সেটা বস্তুর ধর্ম নয়। সেটা কোনো বস্তুর ধর্ম নয়। তাহলে সেটা কি? না কান্টের মত অনুসারে স্থান এবং কাল অর্থাৎ স্পেস এবং টাইম এইগুলো বাহ্য জগতের বস্তুর কিন্তু নিজস্ব গুণ নয়। এগুলো হচ্ছে মানুষের উপলব্ধির একটা পদ্ধতি। হুম? তাই তাই কান্ট বলছেন যে আ সব যত বস্তু রয়েছে, হ্যাঁ? বস্তু আমাদের কি স্থান কালের মাধ্যমেই কিন্তু আ প্রতিভাত হয়। স্থান কালের মাধ্যমেই কিন্তু আমরা সেই বিষয়বস্তুগুলোকে জানি। তারপরে কান্ট বলছেন এই যে স্পেস এবং টাইম এগুলো হচ্ছে সার্বজনীন। এগুলো অপরিহার্য। অর্থাৎ এগুলো সার্বিক এবং এগুলো আবশ্যিক। কোনো ঘটনাকে মানে কোনো স্থানকে, হ্যাঁ? ছাড়া আমরা কিন্তু কল্পনা করতে পারি না। কোনো বস্তুকে আমরা স্থান ছাড়া মানে জায়গা ছাড়া কল্পনা করতে পারি না। আবার কোনো ঘটনাকে আমরা কাল ছাড়া চিন্তা করতে পারি না। এই কারণে এই স্থান এবং কাল অর্থাৎ দেশ এবং কাল, হ্যাঁ? এইগুলো কি? সার্বজনীন এবং এগুলো হচ্ছে অপরিহার্য। এবং এই যে কান্ট দেশ এবং কালের কথা বলছে, এই দেশ এবং কাল বা স্পেস এবং টাইম কি? আমাদের সমস্ত অভিজ্ঞতার ভিত্তি। আমাদের যত অভিজ্ঞতা হয়ে থাকে, সমস্ত অভিজ্ঞতার ভিত্তি কিন্তু এই দেশ এবং কাল। হ্যাঁ? তো কান্ট বলছেন যে ইন্দ্রিয় আমাদের কি? বিভিন্ন অনুভূতিগুলো প্রদান করে। হ্যাঁ? এবং স্পেস এবং টাইম সেই অনুভূতিগুলোকে কি করে? না আস্তে আস্তে সেগুলোকে শৃঙ্খলাবদ্ধভাবে বিন্যাস করে। হুম? তাই স্পেস এবং টাইম হচ্ছে আমাদের যত অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতার হচ্ছে আ মেইন হচ্ছে ভিত্তি কি? না স্পেস এবং টাইম। এবং এই স্পেস এবং টাইমের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কোন বৈশিষ্ট্য থাকলে স্পেস এবং টাইমকে আমরা বলব এটা স্পেস, এটা টাইম। দেখো স্পেসের বৈশিষ্ট্য কি? না যেটা পেস হবে, যেটা স্থান হবে সেটা পূর্বদসিদ্ধ হতে হবে। হুম? মানে দেশটাকে পূর্বদসিদ্ধ হতে হবে। আর যেটা দেশ সেটা আউটার সেন্স হবে। আমি বলছি বাহ্য রূপ। হুম? আর কি? না যেটা স্পেস হবে সেটা হচ্ছে বাহ্য জগৎকে উপলব্ধির মাধ্যমে আমরা হচ্ছে সেই স্পেসটাকে জানবো। এবং এই স্পেসটা কি? অনিবার্য এবং অপরিহার্য এবং স্পেসটা হচ্ছে অভিজ্ঞতার পূর্ব শর্ত। অনুরূপভাবে টাইমও তাই। টাইম হচ্ছে পূর্বতঃসিদ্ধ। কিন্তু টাইমটা হচ্ছে ইনার সেন্স। হ্যাঁ? আর কি? না এই যে টাইমের কথা বলা হচ্ছে, এই টাইম হচ্ছে সমস্ত ঘটনা এবং মানসিক অবস্থাকে উপলব্ধির মাধ্যমে স্পেসটাকে সরি টাইমটাকে আমরা জানি। টাইমটা হচ্ছে অনিবার্য এবং এটা সার্বিক এবং এই টাইমটা হচ্ছে আমাদের সমস্ত প্রকার অভিজ্ঞতার পূর্ব শর্ত। হ্যাঁ? তাহলে এই যে ব্যাপারগুলো দেখো এগুলো পয়েন্ট আকারে দেয়া আছে যে আ স্পেস এবং টাইমটা হচ্ছে অ্যাপ্রাই দুটোই হচ্ছে অ্যাপ্রাই স্পেসও অ্যাপ্রাই পূর্বতঃসিদ্ধ আর টাইমও পূর্বতঃসিদ্ধ। তাহলে স্পেস এবং টাইম দুটোই হচ্ছে সংবেদনী শক্তির ফর্ম। ক্লিয়ার? এবং হচ্ছে কি বলা যায়? স্পেস যেটা দেখো স্পেস যেটা সেটা কি? বাহ্যিক অনুভূতি। আর টাইমের জায়গায় দেখো ক্রস দেয়া আছে। আর হচ্ছে যেটা স্পেস সেটা হচ্ছে কি? না বাহ্যিক অনুভূতি আর টাইমটা বাহ্যিক অনুভূতি নয়।
আর অন্তঃসংবেদন বা অনুভূতি কোনটা? সেটা হচ্ছে টাইমটা। এইভাবে দেখো পয়েন্ট করে দেওয়া আছে। এরপরে হচ্ছে তোমাদের লাস্ট যে পয়েন্ট রয়েছে যেটা সিলেবাসের মধ্যে রয়েছে, এসএলএসটি সিলেবাসের মধ্যে রয়েছে যেটা অন্তিম এবং সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। সেটা হচ্ছে আ ক্যাটেগরির ধারণা। হ্যাঁ? কি? না সেটা হচ্ছে কান্টের দর্শনে এই যে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা যে বলা হয় কান্টের দর্শনে, সেটা কি? সেই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং টা কি? ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং টা হচ্ছে ইমানুয়েল কান্ট তার মত অনুসারে কেবল ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আমাদের জ্ঞান সম্ভব নয়। সেটা আমরা আগে থেকেই পড়েছি যে কেবলমাত্র ইন্দ্রিয় অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের জ্ঞান হয় না। না ইন্দ্রিয় কি হয়? না আমাদের বিচ্ছিন্নভাবে না তথ্য প্রদান করে। ইন্দ্রিয় অভিজ্ঞতা আমাদের কি করে? না বিচ্ছিন্নভাবে তথ্য প্রদান করে। হ্যাঁ? সেন্স ডাটা দেয়। হ্যাঁ? সেন্স ডাটা দেয় অভিজ্ঞতা। কিন্তু সেই তথ্যগুলোকে সুশৃঙ্খলভাবে, অর্থপূর্ণভাবে জ্ঞানে রূপান্তর কে করে? বুদ্ধি করে। আন্ডারস্ট্যান্ডিং করে। তাহলে বুদ্ধির এই কাজ, হ্যাঁ? সম্পন্ন হয় কিছু ধারণা বা ক্যাটেগরির মাধ্যমে। ক্লিয়ার? তাহলে কান্ট তার দর্শনে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং হলো কি? না বুদ্ধির পূর্ব নির্ধারিত বা হ্যাঁ? মৌলিক ধারণাসমূহ। যেটা কি করে? না যেটা আমাদের অভিজ্ঞতাকে সুসংগঠিত করে জ্ঞান সৃষ্টি করতে সাহায্য করে। এটাই হচ্ছে কান্টের দর্শনে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। ক্লিয়ার? এবার ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং কি সেটা বুঝলে? না কি? না ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং বলতে বুদ্ধির সেই অ্যাপ্রাই বা পূর্বতঃসিদ্ধ, সার্বজনীন এবং অপরিহার্য ধারণাগুলোকে বোঝায় যেগুলো কি করে? না যেগুলোর সাহায্যে মানুষ যে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে তথ্য বা সেন্স ডাটাগুলো পায়, সেই তথ্য বা সেন্স ডাটাগুলোকে কি করে? না সুসংগঠিত করে আমাদের একটা জ্ঞানের রূপ প্রদান করে। হ্যাঁ? সেটাই হচ্ছে কি? না ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। আবার এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এর তাহলে বৈশিষ্ট্যগুলো কি হবে? ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এর বৈশিষ্ট্য কি? না বলছে এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং সেগুলো হবে সব পূর্বদর্শিত অ্যাপ্রাই। এবং এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং সেগুলো কি হবে? না এইগুলো বুদ্ধির নিজস্ব ধারণা। এবং এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে? সার্বজনীন এবং অপরিহার্য। এবং এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিংটা কি হবে? অভিজ্ঞতাকে আমাদের সুশৃঙ্খল এবং অর্থপূর্ণ করতে সাহায্য করবে। অভিজ্ঞতার দ্বারা যে সেন্স ডাটাগুলোকে পাবো না? সেইগুলোকে সুশৃঙ্খল এবং অর্থপূর্ণ করতে সাহায্য করবে। আর কি? না এই যে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এইটা ছাড়া কিন্তু আমাদের জ্ঞান সম্ভব হবে না। কান্ট কিন্তু তার দর্শনে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলতে গিয়ে তিনি কিন্তু ১২টা ক্যাটাগরির কথা বলছে এবং এই যে ১২টা ক্যাটাগরি সেইগুলো তৈরি করতে গিয়ে তিনি কিন্তু অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞানের সাহায্য নিয়েছেন। সেই যুক্তিবিজ্ঞান থেকে কিন্তু এই বিষয়গুলো তিনি পেয়েছেন। তাহলে কান্ট মোট ১২টা ক্যাটাগরির কথা বলেছে। যে ১২টা ক্যাটাগরি যেগুলোকে তিনি হচ্ছে আ কি বলা যায়? উম অ তিনি হচ্ছে কি ৪ টি ভাগে এই ক্যাটেগরিকে বিভক্ত করেছে। একটা হচ্ছে কোয়ান্টিটি অনুসারে, একটা হচ্ছে কোয়ালিটি অনুসারে, একটা রিলেশন অনুসারে, একটা হচ্ছে আ মোডালিটি অনুসারে। মানে এটা কি? মানে হচ্ছে কান্ট এই যে ক্যাটেগরি বুদ্ধির প্রকার, সেই প্রকারগুলো আমি তো বললাম যে কান্ট তার অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞান থেকে নিয়েছে। তাহলে কান্টের দর্শনে আমরা দেখছি যে তিনি পরিমাণ অনুসারী, হ্যাঁ? পরিমাণ অনুসারে, কোয়ান্টিটি অনুসারে তিনি হচ্ছে ৩ টে ক্যাটেগরির কথা বলেছে। কি, কি? ইউনিটি, প্লুরালিটি এবং টোটালিটি। যেটাকে বলা হয় একত্ব, বহুত্ব এবং হচ্ছে টোটালিটি যেটাকে সমগ্রতা বলছে। এইটা হচ্ছে পরিমাণগত দিক থেকে তিনি এই ৩ প্রকার আ ক্যাটেগরির কথা বলছে। আবার গুণের দিক থেকে, গুণ মানে কোয়ালিটি, গুণের দিক থেকে তিনি হচ্ছে ৩ প্রকার আ ক্যাটেগরির কথা বলেছে। কি, কি? রিয়ালিটি, হ্যাঁ? একটা হচ্ছে রিয়ালিটি, একটা হচ্ছে আ নেগেশন, আরেকটা হচ্ছে কি? লিমিটেশন। এইগুলো কি? এইগুলো হচ্ছে একটা বাস্তবতা, একটা হচ্ছে নঙর্থকতা, আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা। এবার তিনি সম্পর্ক অনুসারে, হ্যাঁ? রিলেশন অনুসারে তিনি কিন্তু আবার ৩ প্রকার আ কি বলা যায়? ক্যাটেগরির কথা বলেছি। একটা হচ্ছে সাবস্ট্যান্স অ্যান্ড অ্যাক্সিডেন্ট, আরেকটা হচ্ছে কি? কজ অ্যান্ড ইফেক্ট, আরেকটা হচ্ছে যেটাকে আ
রেসিপ্রোসিটি বলছি, যেটা হচ্ছে আমাদের যেটাকে মানে পারস্পরিক যেটা ক্রিয়া প্রতিক্রিয়া বলছি, সেইটা। তো এই যে ৩ প্রকার, ৩ প্রকার, ৩ প্রকার অর্থাৎ কোয়ান্টিটি অনুসারে, কোয়ালিটি অনুসারে এবং রিলেশন অনুসারে এই কটা হলো? ৩ টা, ৩ টে ৬ টা, ৩ ৯ টা এবং প্রকার অনুসারে যেটা হচ্ছে আ প্রকার মানে এটাকে কি বলে? অ মোডালিটি অনুসারে তিনি হচ্ছে ৩ প্রকার, আবার ৩ প্রকার বুদ্ধির প্রকারের কথা বলেছেন। একটা হচ্ছে সম্ভাবনা, অসম্ভাবনা, একটা অস্তিত্ব, অনস্তিত্ব আর একটা হচ্ছে কি না অপরিহার্যতা আর একটা আকস্মিকতা। মানে কি এইগুলো হচ্ছে পসিবিলিটি আর ইম্পসিবিলিটি বলে একটা, যেটাকে সম্ভাবনা, অসম্ভাবনা বলছি। একটা হচ্ছে এক্সিস্টেন্স, একটা নন এক্সিস্টেন্স এর কথা বলছি। একটা হচ্ছে নেসেসিটি আর কন্টিনজেন্সি। এই 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 যে টোটাল ৩, ৩, ৩, ৩ টোটাল ১২ টা প্রকারের কথা বলেছি। এই ১২ টা প্রকারটা কি? না এই ১২ টা প্রকার হচ্ছে আমাদের যে অভিজ্ঞতার দ্বারা যে উপাদানগুলোকে পাই, সেই উপাদানগুলোকে, হ্যাঁ? সেই সেন্স ডেটা গুলোকে সে সে স অ আ সুনির্দিষ্টভাবে আ সংঘবদ্ধভাবে কি করে? না আমাদের জ্ঞানের আকারে আকারিত করে। হুম? সুশৃঙ্খলভাবে সেটাকে অর্থপূর্ণ করে তোলে কে? না এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এই বুদ্ধি সেটা কি করে? না আমাদের জ্ঞানের আকারে আকারিত করে তোলে। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানলাম যে ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং এর কথা তো আমরা জানলাম। না এই যে এই ক্যাটেগরিটা ফাংশনটা কিভাবে হয়? না বলছে এই ইন্দ্রিয় অনুভূতিকে আমাদের যে ইন্দ্রিয় অনুভূতি, ইন্দ্রিয় অভিজ্ঞতা যে হয় সেটাকে না সুসংগঠিত করে এই ক্যাটেগরিগুলো। আর কি? না আমাদের যে অভিজ্ঞতাগুলো হয় সেই অভিজ্ঞতাগুলোকে অর্থপূর্ণ করে তোলে এই আ ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। আর কি? না এই সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্টকে কিন্তু সম্ভব করে তোলে এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। কান্টের মত অনুসারে ক্যাটেগরির সাহায্যে আমরা কি না এই সিনথেটিক অ্যাপ্রাই জাজমেন্ট সম্ভব হয়। হ্যাঁ? এগুলো হচ্ছে জ্ঞানের সার্বজনীনতা এবং অপরিহার্যতার ব্যাখ্যা প্রদান করতে পারে। এবং কান্ট বলছেন যে এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং জ্ঞানের ঐক্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। কেন? না বিভিন্ন যে আমাদের অনুভূতি এবং অভিজ্ঞতাকে একত্রিত করে একটা সুসংহত একটা যথার্থ জ্ঞান গঠন করতে কিন্তু এই ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের সাহায্য করে। হ্যাঁ? যেমন হচ্ছে কান্ট বলছেন যে আ যেমন ধরো একটা বল কেউ ছুঁড়লো, ছোঁড়ার মধ্যে দিয়ে একটা বল ছুঁড়লো কেউ, ছোঁড়ার মধ্যে দিয়ে কি হলো? না ধরো জানালার কাঁচ ছিল সেটা ভেঙে গেছে, ভেঙে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা শুধু ২ টো ঘটনাকে দেখি না যে কেউ বলটা মারলো, কাঁচটা ভেঙে গেল। এরকম ২ টো ঘটনাকে আমরা দেখি না। সেখানে কি কজ অ্যান্ড ইফেক্ট টাকে আমরা দেখি। কজ অ্যাব কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কার্য-কারণ জনিত যে প্রকার সেইটার সাহায্যে কিন্তু আ আমরা বিষয়টাকে বুঝি। হ্যাঁ? বলটি জানালা ভাঙার কারণ এইভাবে কিন্তু বিষয়টাকে আমরা বুঝি। আবার যেমন ধরো একটা গাছে, হ্যাঁ? অনেক পাতা দেখি আমরা। গাছটার মধ্যে অনেক পাতা দেখছি সেটা হচ্ছে বহুত্ব, plurality আর সমগ্র গাছটাকে যে দেখছি সেটা totality। তো এই বিষয়গুলো না সূক্ষ্ম, সূক্ষ্ম বিষয় আমাদের মধ্যে কিন্তু ঘটে। সেই বিষয়গুলোকে আমরা প্রকারের মধ্যে দিয়ে আমরা কিন্তু জানি। হ্যাঁ? মানে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে প্রকারের মধ্যে দিয়ে আমরা জানি। তো কান্ট বলছেন এইভাবে প্রকারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জ্ঞান হয়। তো এই যে তোমাদের কান্টের দর্শনটা আমি পড়ালাম, সম্পূর্ণ দর্শনটা সিলেবাসের মধ্যে যা রয়েছে সেগুলো যথাসম্ভব আমি তোমাদের বলার চেষ্টা করলাম। যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যে জায়গাগুলো বোঝা দরকার, যে জায়গাগুলো বুঝলে যে জায়গাগুলো থেকে প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে সেইগুলো আমি তোমাদের বললাম। এত কম সময়ের মধ্যে সম্পূর্ণ কানটাকে পড়া তো সম্ভব নয়। কিন্তু শুধুমাত্র আমরা সেই জায়গাগুলো পড়লাম যেই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যেই জায়গাগুলো মনে রাখলে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে, সেইগুলো তোমাদের আমি বললাম।